আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। তোমাদের সবার জন্য আজকে আমরা নিয়ে এসেছি ক্যালকুলেটর হ্যাকসের পার্ট 5 আমার ভিডিওটা। এখন হচ্ছে আমরা মূলত আলোচনা করব ভেক্টর টপিকটা নিয়ে। এখন এই ভেক্টর টপিকটা আসলে হচ্ছে আমাদের ইন্টার লাইফে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। শুধু ইন্টার লাইফ পড়লে ভুল হবে অ্যাকচুয়ালি। তোমার এরপরে দেখবা যে ভার্সিটিতে উঠলেও আরও অনেক রকমের আলোচনা আছে এই ভেক্টর থেকেই। ভেক্টর আসলে একটু অনেক স্পেশাল একটা জিনিস। কীভাবে স্পেশাল? সেটা হচ্ছে তোমার স্কেলারের থেকে একটু স্পেশাল। কীভাবে? স্কেলার হচ্ছে তোমার শুধু মানটা নিয়ে ডিসকাস করতো, তার সাথে তুমি দিকটা অ্যাড করে ভেক্টরটা পাইতা। এখন এই ভেক্টরটা তুমি যখন প্রবেশ করো, তুমি যখনই ভেক্টরের জগতে প্রবেশ করো তখন দেখো কি অনেক রকমের কোয়ান্টিটি আছে। তোমার হচ্ছে শুধু হায়ার ম্যাথের কথা বললে অনেক বেশি ছোট হয়ে যায়। তুমি হায়ার ম্যাথে দেখবা কি শুধু একটা চ্যাপ্টারে আলোচনা হয়েছে। তোমার সেকেন্ড পেপারে দেখবা কি শেষের দিকে হচ্ছে কিছু ফোর্স আর সমতলে বস্তুকণার গতি, ওই চ্যাপ্টারে তো তোমার কিছু আলোচনা আছে। বাট বেসিক্যালি ফিজিক্সের কথা যদি বলি, ফিজিক্স হচ্ছে এই ভেক্টরের আলোচনার অভাব নেই। একবার একটা ডেডিকেটেড চ্যাপ্টারই আছে ফার্স্ট পেপারে, যে পুরা ভেক্টর দিয়ে ভরা। ওখানে সব ভেক্টরের ম্যাথ একেবারে পুরোপুরি ভরা। অ্যান্ড ওই ভেক্টরের ম্যাথগুলোর মধ্যে তুমি দেখতে পারো কি ওখানে তোমার অভিক্ষেপ, তোমার হচ্ছে উপাংশ নির্ণয় করা, এটার সাথে ওখানে ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, অনেক রকম জিনিস পাওয়া থাকে। ওই ভেক্টরের চ্যাপ্টারটা বাদেও অন্যান্য চ্যাপ্টারগুলোতে তুমি দেখো কি ফোর্স রিলেটেড বিভিন্ন ম্যাথ থাকে। ফোর্স নিজে একটা ভেক্টর। তুমি হচ্ছে দেখো কি কাজ হচ্ছে কি একটা ফোর্স আর স্কেলার রাশি আর একটা সরণ যেটা আছে তোমার দুইটা ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট করার মাধ্যমে একটা স্কেলার রাশি পাও, সেটা হচ্ছে কাজ। ঠিক আছে, তোমার এফ ডট এস থাকে কি ওটা কাজ থাকে, ওখান থেকে তুমি হচ্ছে আরও বিস্তারিত আলোচনায় যাও আর কি। এছাড়া তোমার হচ্ছে টর্ক যে বিষয়টা আছে, টর্কে তোমার কি হয়, তোমার হচ্ছে আর ক্রস এফ থেকে তুমি টর্ক পাও, তাই না? তোমার হচ্ছে আরটা কি, তোমার হচ্ছে এখানে অবস্থান ভেক্টর, অ্যান্ড এফটা হচ্ছে কি ফোর্সটা। সো ওখানে ক্রস প্রোডাক্টের মাধ্যমে তুমি আরও অনেক রকমের জিনিসপাতি নিয়ে আসতে পারো। তো এইভাবে হচ্ছে আসলে আমাদের ভেক্টর জিনিসটা ইন্টার লাইফে অনেক রকমের টপিকের মধ্যেই চলে আসে একটু একটু করে হইলো। সো এই টপিকটা বুঝতে পারতেছি, এই টপিকের উপর ক্যালকুলেটর হ্যাক্সগুলো আমাদের অনেক ভালোভাবে শেখা উচিত, অনেক ভালোভাবে এটাকে নিজেদের আয়ত্তে নিয়ে আসা উচিত। তাহলে চলো শুরু করা যাক আমাদের আসলে এই টপিকের আন্ডারে বিভিন্ন রকমের আলোচনাগুলো। যে এখানে হচ্ছে আমাদের অনেকগুলো টপিকের নাম অলরেডি দেওয়া আছে, স্ক্রিনে দেখতে পারতেছো যে আমাদের ভেক্টরের যত রকমের টপিক পসিবল আর কি, যত রকমের টপিক আমার জানা দরকার, যত রকমের ম্যাথ সলভ করা যায় সবগুলোর জন্য আমরা ছোটো ছোটো করে হালকা করে এক্সাম্পল নিয়ে ডিসকাস করবো আর কি, যে কীভাবে সবগুলো টপিক আমরা ক্যালকুলেটারের মাধ্যমে টাইপগুলো কভার করতে পারি। তো আমরা যদি দেখি ফার্স্ট অফ অল আমরা এখানে ভেক্টর সংরক্ষণ নিয়ে আসছে, মানে কীভাবে আমি ক্যালকুলেটারে ভেক্টরটাকে স্টোর করে রাখতে পারি। এরপর হচ্ছে তোমার ভেক্টরের মান নির্ণয়, যোগ বিয়োগ, তোমার হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। মনে আছে যে আমাদের ফিজিক্স আমরা মূলত দেখে আসছি যে আমাদের ফিজিক্স হচ্ছে ডট প্রোডাক্ট থেকে একটা ফর্মুলা আসে, সেখান থেকে যে মধ্যবর্তী অ্যাঙ্গেল যেটা থিটা, সেটাকে হচ্ছে আমরা বের করতে পারি। অ্যান্ড আমরা দেখবো যে ক্যালকুলেটারে আসলে অত ফর্মুলা অ্যাপ্লাই করা লাগে না সিডাব্লিউতে, আমরা হচ্ছে আরও ইজিলি এই অ্যাঙ্গেলটা বের করতে পারি আর কি। হচ্ছে একটু পরে আমরা দেখবো আর কি ইনশাআল্লাহ এক্সাম্পল দিয়ে। এবার তোমার ভেক্টরে আমার দুই রকমের গুণ আছে, প্রোডাক্ট আছে, ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, ওগুলো আমরা দেখবো। এরপর তোমার একক ভেক্টর বা ইউনিট ভেক্টর নির্ণয় করা অ্যান্ড লম্বা একক ভেক্টর নির্ণয় করা, এগুলো সবগুলো আমরা দেখবো। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তোমার হচ্ছে এখানে অভিক্ষেপ, উপাংশ, ক্ষেত্রফল নির্ণয় করা, আয়তন, লব্ধি এবং আংশিক অন্তরীকরণ, এই সবগুলো হচ্ছে আমরা টপিকগুলো ইনশাআল্লাহ কভার করব আজকের লেকচারটাতে। ঠিক আছে, তো আমরা হচ্ছে মোটামুটি একটা ছোটোখাটো ইন্ট্রো নিয়ে নিলাম। যদি এখন শুরুতে যাই, এখানে হচ্ছে তোমার শুরুতে হচ্ছে প্রথম যে তিনটা পার্ট, যে ভেক্টর সংরক্ষণ, যেহেতু আমার ভেক্টর নিয়ে কাজ করা লাগবে, তো তার আগে তো অবশ্যই ক্যালকুলেটর আমাকে তাকে স্টোর করা লাগবে নাকি। স্টোর করার পরে তো আমি সেখান থেকে নিয়ে ধাপে ধাপে বিভিন্ন অপারেশন চালাবো, বিভিন্ন কাজকর্ম করা যাবে আর কি। সো ফার্স্ট অফ অল আমার এখানে চারটা ভেক্টর দেওয়া আছে, এবি ভেক্টর অ্যান্ড সিডি ভেক্টর। এই ভেক্টরগুলোকে আমার সবার ক্যালকুলেটরে স্টোর করা লাগবে। এরপর হচ্ছে তাদের মান নির্ণয় করা লাগবে। সেখানে মান নির্ণয় করতে কী বোঝাচ্ছে, আমরা জানি কি ভেক্টর হচ্ছে দুইটা কোয়ান্টিটি থাকে, একটা হচ্ছে মান আর একটা দিক। সে হচ্ছে স্কেলারের থেকে একটু স্পেশাল, কীভাবে, কারণ তার একটা দিক থাকে আর কি। সো স্কেলারেরও মান থাকে, কিন্তু স্কেলারের কোনো দিক থাকে না, ভেক্টরের মানও থাকে, দিকও থাকে। সো ওই মানটা আমরা কীভাবে বের করতাম, আমাদের হচ্ছে ফিজিক্সে বলো ম্যাথে বলো দুই জায়গায় আমরা দেখে আসছি যে ভেক্টরের মানটা বের করার জন্য আমরা বেসিক্যালি, তুমি যদি বলো যে মডুলাস অফ এ বা মডুলাস অফ বি, ওটা দিয়ে অ্যাকচুয়ালি তোমার হচ্ছে ওই ভেক্টরের মানটাকে বুঝাইতো। অথবা তুমি যদি ভেক্টরের সিম্বলটাকে সরায় দাও, শুধু এ লিখো অথবা শুধু বি লিখো, ওটা দিয়ে তোমার ওই ভেক্টরের ম্যাগনিটিউড বা মানটাকে বুঝাইতো। তো মানটা বের করার তোমার নিয়ম কী ছিল, আই জে কে যতগুলার সাথে যে তোমার কোএফিসিয়েন্ট বা সহগটা আছে সবগুলোকে তুমি স্কোয়ার করে সাম করে তারপর রুট ওভার করলেই তোমার হচ্ছে বেসিক্যালি মানটা পেয়ে যেতাম আর কি। বেসিক্যালি হচ্ছে তোমার এখানে কী ছিল, এটার ক্ষেত্রে হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর কি। ঠিক আছে, সো ওই ফর্মুলা অ্যাপ্লাই করে তো আমরা মান বের করতে পারি। আমরা কীভাবে ক্যালকুলেটর ইউজ করে ইজিলি মানটা বের করা যায় সেটাও দেখবো, অ্যান্ড একই সাথে তোমার যোগ বিয়োগগুলো দেখবো ইনশাল্লাহ। তো ফার্স্ট অফ অল আমার এখানে কী দেওয়া আছে, যে এখানে হচ্ছে তোমার দুইটা ভেক্টর দেওয়া আছে শুরুতে, এবি ভেক্টর আর সিডি ভেক্টর। ঠিক আছে, সো ওই ভেক্টরগুলো ক্যালকুলেটরে স্টোর করার আগে
আমাদের সবার আগে কি করা লাগবে, আমরা এর আগে দেখাইছিলাম যে আমার ক্যালকুলেটরে হচ্ছে অনেক রকমের জগৎ আছে, ম্যাথমেটিক্সে যতগুলা জগৎ আছে সবগুলা এক একটা এক এক অপশানে আছে আর কি। তো ওগুলোতে আমার এন্টার করে ওই জগৎগুলোতে প্রবেশ করার মাধ্যমে আমি হচ্ছে বিভিন্ন অ্যাবিলিটিস আনলক করতে পারি। তো এখানে ফার্স্ট অফ অল আমার জগৎগুলোতে যে অপশনগুলো আমরা কীভাবে পাই, হোম অপশনে যাওয়া লাগে। আমি সিডব্লিউর ক্ষেত্রে হোমে ক্লিক করলে আমার হচ্ছে এখানে সবগুলো জগৎ দেখাচ্ছে। অ্যান্ড ভেক্টরের জগৎটা কোথায় আছে, আমি নিচে গিয়ে দেখলাম কি যে কমপ্লেক্সের নিচে, আগের ভিডিওতে আমরা কমপ্লেক্স নিয়ে আলোচনা করছিলাম, এখানে হচ্ছে তোমার আগে একটা ভিডিওতে কমপ্লেক্স নিয়ে আলোচনা করছিলাম, থার্ড ভিডিওতে এখানে তোমার ভেক্টর নিয়ে আলোচনা করবো আমরা। এটা হচ্ছে এই অপশনে, তো আমি ওকে দিয়ে হচ্ছে ভেক্টরের জগতে ঢুকে গেলাম আর কি। এখন হচ্ছে আমাকে কি বলছে সবার আগে যে প্রেস টুলস টু ডিফাইন ভেক্টর। ক্যালকুলেটর নিজেই বলে দিচ্ছে তোমাকে যে তোমার তো আসলে ভেক্টর নিয়ে কাজ করতে চাচ্ছ, ভেক্টর তো তোমাকে ডিফাইন করা লাগবে বা স্টোর করা লাগবে। ওটা করার জন্য তুমি আসলে টুলস অপশনটা ক্লিক করো, তাহলে তুমি অপশনগুলো পেয়ে যাবে যে আসলে তুমি ভেক্টর কোথায় স্টোর করতে হবে তোমাকে। এখানে দেখা যাচ্ছে যে 4টা টোটাল অপশন আছে, ABCD, 4টা জায়গায় আমি 4টা ভেক্টর স্টোর করতে পারবো। অ্যান্ড প্রতিটার মধ্যে আমি ক্লিক করলে দেখবো যে ওকে চাপলাম, যেমন প্রথম ভেক্টর A ছিল, ওকে চাপছে, আমাকে জিজ্ঞেস করতেছে যে তোমার ডাইমেনশন কত, তোমার কি এটা 2D ভেক্টর নাকি 3D ভেক্টর। 2D ভেক্টরের অপশন কি ছিল আমার, যেমন A আর B ভেক্টরে যদি তাকাই শুধু আই আছে, আই ক্যাপ আর জে ক্যাপ আছে, তার মানে এটা একটা 2D ভেক্টর, এটা XY প্লেনে আছে জাস্ট এটার ক্ষেত্রে স্পেসিফিক্যালি। যদি তোমার জে আর কে থাকতো তাহলে কি হতো, তোমার YZ প্লেনে থাকতো, শুধু কে আর আই থাকলে সেটা ZX প্লেনে থাকতো আর কি। এখন সি আর ডি ভেক্টরের ক্ষেত্রে স্পেশালিটি কি, তাদের ক্ষেত্রে আই জে কে তিনটাই আছে, তিনটা ইউনিট ভেক্টরই আছে। তোমার হচ্ছে এই সি আর ডি ভেক্টর তার মানে কি একটা 3D ভেক্টর, ঠিক আছে। বেসিক্যালি তোমার এ আর ভি কেও তুমি 3D ভেক্টর হিসেবে চিন্তা করতে পারতা, বাট ওখানে আসলে তোমার আরেকটা যে ইউনিট ভেক্টর আছে কে কে একটা, ওটার সাথে তোমার কোএফিসিয়েন্ট আসলে 0 আছে, এই কারণে তুমি ওভাবে চিন্তা করতে পারো যে ওগুলো আসলে একটা কাইন্ড অফ 3D ভেক্টর, বাট 2D প্লেনে তারা কি হয়েছে সীমাবদ্ধ হয়ে গেছে আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে তোমার ডাইমেনশন, যেহেতু তুমি আগে এ আর বি কে স্টোর করতে যাচ্ছ, ভেক্টর এটাকে আমি আগে নিয়েছি, আমার ডাইমেনশন কত 2, আমি এখানে ওকে চাপবো, ওকে চাপলে তোমাকে আসলে দুটো অপশন দেখাবে, 2 আর 3 ডাইমেনশন এখানে স্টোর করা যায় সিডব্লিউতে। আমি 2তে ওকে দিলাম, কনফার্ম করলাম। এখন তোমাকে জানতে চাচ্ছে যে আসলে একটা ম্যাট্রিক্স ফর্মেটে কাইন্ড অফ, যে তোমার শুরুটা হচ্ছে এখানে আই ক্যাপ, যত দেখবে যে তুমি 3 ডাইমেনশন দিলে এখানে 3টা অপশন আসবে উপরে নিচে, উপর থেকে নিচে। প্রথমটা হচ্ছে আই ক্যাপ, পরেরটা জে ক্যাপ, লাস্টেরটা কে ক্যাপ হবে। তো ফার্স্টেরটা যেহেতু আই ক্যাপ, আমার আই ক্যাপের সাথে এখানে যেই কোএফিসিয়েন্টটা আছে এটা বসাইতে হবে, 2 যেটা বসাইলাম। একইভাবে তোমার যে এর সাথে যেটা আছে 3 ওটা বসালাম, কাজ শেষ। আমার হচ্ছে ভেক্টর এটা স্টোর হয়ে গেছে। এখন আমি এক্সিকিউট বাটন আবার চাপলে হচ্ছে সেই সুন্দর মতো ভিতরে নিজের মধ্যে জিনিসটাকে স্টোর করে নেবে। এখন হচ্ছে আমাকে বি ভেক্টর যেটা সেটাকেও ইনপুট দেওয়া লাগবে, স্টোর করা লাগবে। আমি একইভাবে বিতে গেলাম, ভেক্টর বিতে ক্লিক করলাম, ডাইমেনশনস ওকে, কনফার্ম। এখন হচ্ছে তোমার একইভাবে আগের মতো আই এর পাশে যেটা আছে 5 স্টোর করলাম, জে এর পাশে যেটা আছে এখানে কত আছে -1, ঠিক আছে, -1 আছে। শুধু 1 দিলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, এটা আশা করি সবাই জানি, এখানে -1 অবশ্যই দিতে হবে। এক্সিকিউট করলাম, ভেক্টর বিটা স্টোর হয়ে গেছে। এখন যদি আমি বাকি যে দুইটা ভেক্টর আছে তোমার এখানে ভেক্টর সি আর ভেক্টর ডি, এগুলো আসলে কি ভেক্টর, আমার এগুলো হচ্ছে 3 ডাইমেনশনাল ভেক্টর। সো ডাইমেনশনসে যাব, এখানে 3 ডাইমেনশনস অপশানে ক্লিক করব, ওকে চাপলাম, কনফার্ম করলাম। এবার দেখো তোমার ওই যে যেরকম বলছিলাম 3টা পার্ট চলে আসছে, প্রথমটা আই, পরেরটা জে, পরেরটা কে এর জন্য। সো প্রথমটা হচ্ছে আই, আই এর পাশে আছে আমার 1, পরে হচ্ছে জে, তার পাশে 4, অ্যান্ড কে এর পাশে আছে -5 বসালাম। এখন হচ্ছে তোমার লাস্টলি ডি ভেক্টরটাকেও একইভাবে স্টোর করতে হবে। তো আমি যদি ডি ভেক্টরে যাই, এখানে তোমার ডাইমেনশনসে গেলাম, 3 ডাইমেনশনস কনফার্ম। অ্যান্ড ডি এর ভেক্টরে তুমি দেখতে পারতেছো আই এর সাথে আছে 2, জে এর সাথে আছে -3, অ্যান্ড কে এর সাথে আছে -4। ওকে, তাহলে হচ্ছে আমার সবগুলো ভেক্টর স্টোর করা শেষ। ফার্স্ট যে কাজটা ছিল ভেক্টর সংরক্ষণ করা, ওই পার্টটা আমার শেষ, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে আমরা কি লকটা একটু ক্লিয়ার করে নিই, অনেক দূর চলে গেছে সে। এখন হচ্ছে আমার কাজ কি ভেক্টরের মান নির্ণয় করা, ঠিক আছে। তো মান নির্ণয় করার ক্ষেত্রে আমি কি বলছিলাম যে তোমার বেসিক্যালি ফর্মুলা কি ছিল, ফর্মুলা ছিল হচ্ছে ধরো তোমার এ ভেক্টরের যদি মান বের করতে বলি, তোমার হচ্ছে এই ভেক্টরের মান বের করার জন্য তুমি এভাবে দুই পাশে একটা মডুলাস সিম্বল দিতা। এন্ড বলতে কি এটা যেহেতু তোমার একটা 2 ডাইমেনশনাল ভেক্টর, তোমার হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার এরকম কিছু একটা আসতো, তাই না। হ্যাঁ, তোমার a হচ্ছে এখানে a i ক্যাপ প্লাস b j ক্যাপ যদি হইতো তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার হইতো। এন্ড তুমি যদি স্পেসিফিক্যালি এই a ভেক্টরটাকে চিন্তা করো তাহলে হচ্ছে তোমার 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার করে এখানে √13 এটা আনসার আসা উচিত। অ্যান্ড 3 ডাইমেনশনাল বললে খালি এখানে একটা কি বেড়ে যাবে, সি স্কয়ার বেড়ে যাবে। এখন কথা হচ্ছে এগুলো তো হাতে কলমে বের করার নিয়ম, ক্যালকুলেটর আসলে কি ডিফারেন্সটা আসে। আমি প্রথমে কিন্তু বলে দিচ্ছি না একটা মডুলাসের কথা, মডুলাস নিলে হচ্ছে আমার
এই মানটা ম্যাগনিটিউডটা বের হয়ে যায় ভেক্টরে, ওইটা আসলে এখানে মেইনলি আমার দেখার বিষয় যে তোমার এখানে আসলে মডুলাসে তুমি নিবা, তোমার হচ্ছে ক্যালকুলেটরে মডুলাস নামে একটা অপশন আছে। আমরা জানি কি মডুলাস মানে হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু, ঠিক আছে? তো ওই ক্যালকুলেটরে আমি ওই অ্যাবসলিউট ভ্যালুটাকে যদি নিয়ে আসি তাহলে হচ্ছে বেসিক্যালি আমার কাজটা হয়ে যাবে। এখন দেখো আমার এখানে আসলে যদি একটা জগতে প্রবেশ করি, আমরা প্রবেশ করার পর হচ্ছে ক্যাটালগে গিয়ে আমরা আসলে দেখতে পারি না যে কী কী কাজ করা যায় ওটার আন্ডারে। যেমন এখানে ক্যাটালগে গেলে ভেক্টর চলে আসছে, তুমি যদি কমপ্লেক্সের জগতে ঢুকতা এখানে ভেক্টরের জায়গায় কমপ্লেক্স লেখা থাকতো। সো এখানে যেহেতু ভেক্টর লেখা আছে অ্যান্ড রাইটারও দেওয়া আছে, আমরা রাইটারতে গিয়ে দেখলাম কি ভেক্টর ক্যালকুলেশনের জন্য বিভিন্ন অপশন আছে, অ্যান্ড আমি যে ভেক্টরগুলোকে স্টোর করছি ওই ভেক্টরগুলোকে অ্যাক্সেস করার জন্য এখানে বিভিন্ন অপশন আছে। ভালো কথা, আমি যদি ভেক্টর ক্যালকুলেশনে যাই আবার দেখতে পাচ্ছি আমি কয় ধরনের কাজ করতে পারবো। টোটাল ডট প্রোডাক্ট করতে পারবো, ক্রস প্রোডাক্ট আনতে পারবো, অ্যাঙ্গেল নিতে পারবো, অ্যান্ড ইউনিট ভেক্টর। আমরা এর আগে ইন্ট্রোতে বা সূচিপত্র দেখে আসছি যে আমাদের মোটামুটি এগুলো সবগুলো নিয়েই কিছু না কিছু কাজ আছে, সো ওগুলো পরে ইউজ করা যাবে। আপাতত দেখতেছি যে আমার ভেক্টরের মান নির্ণয় করার জন্য কোনো অপশান এখানে নাই, ঠিক আছে? দ্যাট ডাজন্ট মিন যে তুমি আসলে কি বলে যে সিডাব্লিউতে তুমি ওটা কাজ করতে পারবা না, তুমি অ্যাকচুয়ালি করতে পারবা, একটু ভিন্নভাবে করতে হবে। দেখো ওই যে বলছিলাম না অ্যাবসলিউট ভ্যালু অপশনটা আনা লাগবে। এর আগের ভিডিওতে আমরা দেখে আসছিলাম যে অ্যাবসলিউট ভ্যালু নেওয়ার জন্য আমরা আসলে নিউমেরিক্যাল ক্যালকুলেশন এই অপশনটাতে যাই। এখানে দেখো যে একটা অপশন আছে অ্যাবসলিউট ভ্যালু, এখানে তুমি যদি ওকে চাপো তোমাকে বলতেছে এবিএস মানে অ্যাবসলিউট ভ্যালু অফ কার অ্যাবসলিউট ভ্যালু বের করতে চাও তোমাকে জানতে যাচ্ছে। ধরো আমরা এই যে এ ভেক্টরের অ্যাবসলিউট ভ্যালু বের করতে যাচ্ছি। সো আমার এখানে এই ভেক্টরটাকে আমি স্টোর করে রাখছি না আগে, তাকে আমি অ্যাক্সেস কীভাবে করতে পারি? ক্যাটালগে যাব, ভেক্টরে যাব, নিচে যাব, এখানে ভেক্টর এ চলে আসছে, ওকে চাপলাম, অ্যাক্সেস হয়ে গেছে, ব্র্যাকেটটা ক্লোজ করলাম, এক্সিকিউট চাপলাম, আমাকে রেজাল্ট দেখাচ্ছে 3.60555 অ্যান্ড সামথিং সামথিং কিছু একটা আছে। তো এইটা হচ্ছে বেসিক্যালি তোমার যে √13, হ্যাঁ √13-এর ডেসিমেল ফর্ম। আমরা যদি একটু কনফার্ম হওয়ার জন্য এক্সিকিউট চাপি, দেখো এক্স্যাক্টলি সেম তোমার √13-এর ডেসিমেল ফর্মটাই আসলে হচ্ছে তোমার ওই যে ভেক্টর এ এর যে ম্যাগনিটিউড বা অ্যাবসলিউট ভ্যালুটা সেটা তোমাকে ক্যালকুলেটর নিমিশেই দেখাই দিচ্ছে, তোমার কত ফর্মুলা অ্যাপ্লাই করা লাগতেছে না। এখন তোমার যত বড় ভেক্টরই হোক কোনো প্যারা নেই, তুমি অ্যাবসলিউট ভ্যালু দিয়ে জাস্ট ওই ভেক্টরটাকে ভিতরে ব্র্যাকেটের ভিতরে ইনপুট দিবা, সে তোমাকে রেজাল্টটা দেখাই দেবে, ঠিক আছে? আচ্ছা, এভাবে করে তুমি সবগুলো ভেক্টরই দেখতে পারো। অ্যান্ড এরপর হচ্ছে তোমার কি ভেক্টরের যোগ বিয়োগের একটা কাজ আছে। ভেক্টরের যোগ বিয়োগ আমরা কীভাবে করতে পারি? ধরো আমি ভেক্টর এ আর ভেক্টর বি যোগ করব, তুমি যদি একটু জাস্ট তাকাই বুঝতে পারো কথা যে আসলে যারা হচ্ছে ভেক্টরের যোগ বিয়োগের ম্যাথগুলো করে আসছো, এখানে তোমার যোগের ক্ষেত্রে কি হয়, আই ক্যাপের সাথে যে কোএফিশিয়েন্টগুলো সেগুলো যোগ হয়ে যায়। যেমন এখানে 2 + 5 7 আই ক্যাপ হওয়া উচিত, অ্যান্ড 3 - 1 2 জে ক্যাপ হওয়া উচিত, অর্থাৎ 7 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ আমার রেজাল্টটা আসা উচিত এ প্লাস বি এর মান। তো আমরা যদি এখানে ক্যালকুলেটর ওই কাজটা করতে চাই, কী করবো? এ প্লাস বি না, তার মানে ভেক্টর এ কে একবার অ্যাক্সেস করা লাগবে, প্লাস দেওয়া লাগবে, ভেক্টর বি কে আরেকবার অ্যাক্সেস করা লাগবে, এক্সিকিউট চাপা লাগবে। দেখো তোমাকে রেজাল্ট বলে দিচ্ছে যে 7 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ। ওই যে আগেই বলছিলাম তোমার হচ্ছে উপরেরটা আই ক্যাপ, পরে জে ক্যাপ, এভাবে সিকোয়েন্সিয়ালি আসতে থাকে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, ঠিক আছে? তো এখানে বোঝাচ্ছে কি তার মানে এই পার্টটা দিয়ে যে 7 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ হচ্ছে তোমার রেজাল্টটা, যে তুমি ভেক্টর এ প্লাস ভেক্টর বি দিচ্ছ। অ্যান্ড আমরা হাতে কলমে বা মুখে মুখে ক্যালকুলেট করেও বুঝে গেছি যে আসলে রেজাল্টটা ওইটি আসা উচিত। এখন ধরো আমি বিয়োগ করতে যাচ্ছি সি আর ডি এর মধ্যে, ঠিক আছে? তো কীভাবে করবো? একদম আগের নিয়ম, তোমার হচ্ছে এখানে ভেক্টরগুলোকে অ্যাক্সেস করা লাগবে, ভেক্টর সি মাইনাস ভেক্টর অফ ডি, ঠিক আছে? ভেক্টর ডি কোথায় আছে আমার? এই যে এখানে ভেক্টর ডি আছে। ভেক্টর সি থেকে ভেক্টর ডি বিয়োগ করতে যাচ্ছি আমি, এক্সিকিউট চাপলাম, সে আমাকে দেখাচ্ছে যে তুমি একটা 3 ডাইমেনশনাল ভেক্টর পাবা, যেটা হচ্ছে মান হবে মাইনাস আই ক্যাপ, 1কে তো ওভাবে লেখা হয় না, 1 আই ক্যাপ মানে আর আই ক্যাপ সেম জিনিস, মাইনাস আই ক্যাপ প্লাস 7 জে ক্যাপ অ্যান্ড মাইনাস কে ক্যাপ হবে তোমার ভেক্টর সি থেকে ডিকে মাইনাস করলে যেটা রেজাল্টটা পাবো সেটা, ঠিক আছে? তো বুঝতে পারছি খুবই ইজিলি আমি ক্যালকুলেটরের মাধ্যমে নির্ভুলভাবে ক্যালকুলেশনগুলো এখানে করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমরা পরে দেখি, পরে হচ্ছে আমার সেম ভেক্টরগুলোর জন্য আরও কিছু অপারেশন বলা আছে। অ্যান্ড এখানে আমাদের যোগ বিয়োগের কাজ শেষ, এবার আমরা যাচ্ছি আরেকটু ডিপে। ভেক্টরের গুণগুলো বা প্রোডাক্টগুলো আমরা কীভাবে বের করতে পারি সেটা, ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট। আমরা অ্যাকচুয়ালি এখানে ক্যাটালগে ইতিমধ্যে দেখেই আসছি যে আসলে ওই ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্টগুলোকে আমাদের বের করার জন্য আলাদা অপশনই আছে। যেমন দেখো এখানে হচ্ছে ভেক্টর ক্যালকুলেশনে গেলে বুঝছিলাম না তোমার ডট প্রোডাক্টের অপশন আছে। সো ওই ডট প্রোডাক্ট অপশনটাকে আমার এখানে কোন একটাভাবে ইউজ করা লাগবে, অ্যান্ড এরপর হচ্ছে বা হিসাব কিতাব হবে আর কি। এখন দেখো আমি যদি বলি যে আগেই ক্যালকুলেটর ইউজ করলাম না, মনে মনে মুখে মুখে একটু ম্যাথটা করি। ধরো ফর এক্সাম্পল আমি বলতেছি যে এ আর বি এর মধ্যে আমি ডট প্রোডাক্ট করব। আমার হচ্ছে একটা রুলস ছিল না যে ডট প্রোডাক্টের ক্ষেত্রে হচ্ছে আই ক্যাপের সহগ এই পাশের আই ক্যাপের সহগ দুটার মধ্যে গুণ করে দিব, অ্যান্ড এভাবে হচ্ছে সিকোয়েন্সিয়ালি প্রত্যেকটা ইউনিট ভেক্টরের লম্বা একক ভেক্টরগুলো সহগগুলোকে গুণ করে যোগ করলে হচ্ছে আমি ডট প্রোডাক্ট পেয়ে যাই। যেমন এটার ক্ষেত্রে এ ডট বি, এটার রেজাল্ট কত হওয়া উচিত আমার? 5 × 2 = 10 যোগ
3 গুণ -1 অর্থাৎ -3, অর্থাৎ 10 - 3 7 আসা উচিত তোমার এখানে রেজাল্ট, ঠিক আছে। সো এখানে 7 যেহেতু রেজাল্ট আসা উচিত, আমার হচ্ছে এখানে আমি যদি ডট প্রোডাক্ট ইউজ করে সেম কাজটি ক্যালকুলেটরের মাধ্যমে করে একটু যদি মিলাই দেখি আর কি, ঠিক আছে। তাহলে হচ্ছে আমার ডট প্রোডাক্ট করা লাগবে কার কার মধ্যে, এ আর বি এর মধ্যে। এ কে নিলাম, ডট প্রোডাক্ট করবো আমি, এখানে অপশানে ক্লিক দিলাম, ঠিক আছে। আমি কোথায় গেছি, এই যে এখানে ভেক্টর ক্যালকুলেশন গিয়ে হচ্ছে এখান থেকে ডট প্রোডাক্টে ক্লিক করছি, ঠিক আছে। দুইটা চলে আসছে, দুইটা অপশন নেওয়া যাবে না, একটা আনতে হবে। সো ভেক্টর এ আর বি এর মধ্যে নেওয়া লাগবে। বি কোথায়, বি হচ্ছে এখানে আছে, ওকে চাপলাম। এখন হচ্ছে আমার জাস্ট এক্সিকিউট অপশানে ক্লিক করলেই দেখছো 7 চলে আসছে। সেই তোমাকে বলে দিচ্ছি যে এই যে তুমি দুইটা ভেক্টর তুমি ভেক্টর এ আর বি হিসেবে আমাকে স্টোর করে রাখছো আমার কাছে, তাদের মধ্যে ডট প্রোডাক্ট অপারেশনটা চালালে তুমি হচ্ছে রেজাল্ট পাবা 7, ঠিক আছে। অ্যান্ড এটা শুধু একটা 7 মানে হচ্ছে এটা একটা স্কেলার। আমরা জানি ডট প্রোডাক্টটা আমরা যে রেজাল্টটা পাই সেটা হচ্ছে একটা স্কেলার ভ্যালু, নট আ ভেক্টর, ঠিক আছে। সো এটার শুধু মান আছে, কোনো দিক নাই। এটা সব কিছু সব দিক থেকে স্যাটিসফাই করতেছে আমাদের কনসেপ্টগুলোকে। দ্যাট মিনস হচ্ছে ক্যালকুলেটর আমাকে সঠিক রেজাল্টটাই দিছে, ঠিক আছে। এখন যদি আমরা সি আর ডি এর ভেক্টরের মধ্যে ডটটা না থেকে ক্রসটা যদি দেখি, তাহলে কিভাবে একটু মানে যাচাই করে দেখার জন্য আর কি। ক্রসের ক্ষেত্রে আমরা কি নিয়ম জানি, ক্রসের ক্ষেত্রে একটু যে মুখে মুখে করা একটু টাফ। আমরা জানি হচ্ছে একটা নির্ণায়ক সাজাতে হয়, উপরের সারিতে আইজেকে লেখা লাগে, নিচের সারিতে হচ্ছে তার সেকেন্ড সারিটাতে আর কি তোমার হচ্ছে সি এর সাথে যে কোএফিসিয়েন্টগুলো আছে, সহগগুলো আছে, ওগুলো ধাপে ধাপে লেখা লাগে। অ্যান্ড লাস্টের সারিটাতে হচ্ছে মানে 3x3 নির্ণায়ক হয়। থার্ড সারিটার মধ্যে তুমি হচ্ছে ডি এর সাথে যে সহগগুলো আছে ওগুলোকে তুমি ধাপে ধাপে লিখে দাও আর কি। সো এরপর তুমি হচ্ছে হাতে কলমে ধরে ধরে যে নির্ণায়কের মান বের করা যে নিয়ম, ওটা অনুযায়ী তুমি অ্যাপ্লাই করো। অ্যান্ড তুমি হচ্ছে সেখান থেকে কি পাও, আরেকটা ভেক্টর পাও রেজাল্ট। সি ক্রস ডি পাইতে পারো, আবার ডি ক্রস সিও পাইতে পারো। বাট সি ক্রস ডি এস ডি ক্রস সি পুরোপুরি সেম হয় না, আমরা জানি। তাদের হচ্ছে একে অপরের নেগেটিভ হয়, ঠিক আছে। সো সি ক্রস ডি নট ইকুয়াল টু ডি ক্রস সি হয় তোমার এখানে। সি ক্রস ডি ইজ ইকুয়াল টু মাইনাস অফ ডি ক্রস সি। এটা হচ্ছে তোমার কনসেপচুয়াল আলোচনা। জাস্ট আমি জাস্ট বলতেছি কি আমার এখানে বের করা লাগবে কি, সি আর ডি এর মধ্যে ক্রস প্রোডাক্ট বের করা লাগবে, সি ক্রস ডিটা বের করা লাগবে। বের করলে হচ্ছে আমি একটা ভেক্টর পাবো, যেটাকে হচ্ছে আমি ক্যালকুলেটরের মাধ্যমে বের করতে যাচ্ছি। আগে থেকে সি আর ডি ইনপুট দেওয়া আছে, আমি আগে সি আর ডিকে নিয়ে আসি এখানে, তাহলে আগের মতো নিয়ে আসলাম। এখন দেখো ওই যে আমরা দেখে আসছিলাম না ক্রস প্রোডাক্ট একটা অপশন ছিল, ওইখান থেকে আমরা ক্রস প্রোডাক্ট অপশনটাকে অ্যাক্সেস করতে পারি চাইলে। দিলাম একটা ক্রসের মতো সিম্বল আসছে, তাহলে হচ্ছে এরপর তোমার কি কি আনা উচিত, ভেক্টরটাকে ডিটাকে আনা উচিত, তাই না। আনলাম, ইকুয়াল চাপলাম, সে তোমাকে একটা 3 ডাইমেনশনাল ভেক্টর দেখাচ্ছে যার মান হচ্ছে -31 i ক্যাপ, -6 j ক্যাপ অ্যান্ড -11 k ক্যাপ, ঠিক আছে। দ্যাট মিনস হচ্ছে তুমি এই যে সি ক্রস ডি এই প্রোডাক্টটা বের করার কারণে যে 3 ডাইমেনশনাল ভেক্টরটা পাবা, ওটা তোমাকে বলতেছে ভাই তোমার এটা হবে রেজাল্ট। তুমি হচ্ছে এইটাকে সুন্দর মতো লিখে নাও, আমি তোমাকে জাস্ট সহগগুলো দিয়ে দিচ্ছি, তুমি এটার পাশে আই ক্যাপ জি ক্যাপ কে ক্যাপ বসে খাতায় লিখে নিও, ঠিক আছে। ওকে, ভালো কথা। বাট এই যে আমি ক্যাটালগে ক্লিক করে ভেক্টর অপশানে ডাবল এখানে গিয়ে ক্রস প্রোডাক্ট অ্যাক্সেস করছি, বিশেষ একটা মাল্টিপ্লিকেশন টাইপের সিম্বল আসছে না, এই সিম্বলটাকে তো আমি ক্রস সিম্বল বলতেছি নাকি ক্রস প্রোডাক্টের সিম্বল বলতেছি। এটাকে আসলে এত কাহিনী করে অ্যাক্সেস না করলেও চলে। অর্থাৎ তুমি চাইলে হচ্ছে ধরো সেম কাজটা আমি আরেকভাবে করবো। দেখো তোমার হচ্ছে ক্যাটালগে গেলাম, ভেক্টরে গেলাম, এখানে অপশান সিতে গেলাম, ওই যে এরপর তো তোমার ক্রস প্রোডাক্টের সিম্বলটা আনার কথা, ওখানে না গিয়ে আমি ধরো এই যে এখানে যে মাল্টিপ্লিকেশন সিম্বলটা আছে এটা চাপলে অ্যাকচুয়ালি সেম কাজটাই হবে। সো আমাদের হচ্ছে অত কাহিনী করে ওখানে যাওয়ার দরকার নেই, আমরা সবসময় এইখান থেকেই জাস্ট সিম্পলি মাল্টিপ্লিকেশন সিম্বলটাকে দিয়ে দিবেন, রেজাল্ট এক্সিকিউট করে দিন, দেখবা কি একেবারে সেম রেজাল্ট আসছে। মানে কি, মানে হচ্ছে আমাদের এই চিহ্নটা যে কাজ করতেছে ক্যাটালগ থেকে ক্রস প্রোডাক্টের সিম্বলে গেলেও একই কাজই হয়, ঠিক আছে। সো আমরা হচ্ছে আর অত বেশি টাইম নিব না। অবশ্যই আমাদের উদ্দেশ্য থাকবে কি ক্যালকুলেটর কেন ইউজ করতেছি, যাতে কম টাইম লাগে, আরও নির্ভুলভাবে আমরা হচ্ছে কম সময়ের মধ্যে সঠিক উত্তরটা বের করতে পারি, ঠিক আছে। সো আমি যদি ক্যাটালগ থেকে বের করতে দিই তাহলে টাইম দেখা যাচ্ছে একটু বেশি লাগতেছে, আমরা সেই জায়গায় হচ্ছে একটু কম প্যারা নিয়ে এখান থেকে ইজিলি জিনিসটাকে অ্যাক্সেস করতে পারি। সো আমরা হচ্ছে সবসময় ট্রাই করবো যে এখান থেকেই ক্রস প্রোডাক্টটাকে অ্যাক্সেস করি। আচ্ছা, এটা গেলে হচ্ছে আমার ভেক্টর গুণ ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট দুইটাই শেষ। এখন হচ্ছে আমরা দেখবো যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়, ঠিক আছে। এখন দেখো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করার জন্য আমার হচ্ছে কিছু সূত্র ছিল না। যেমন ধরো তোমাকে যদি আমি বলি যে আমার কোণ নির্ণয় করার সময় বেসিক্যালি আমি কি ফর্মুলা অ্যাপ্লাই করতাম। ফর এক্সাম্পল আমি বললাম কি এ আর বি এর মধ্যে তোমার হচ্ছে অ্যাঙ্গেল বের করা লাগবে, তুমি করতে কি বলতে যে ভাইয়া এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল বের করবো, ভালো কথা। আমি তাদের মধ্যে প্রথমে ডট প্রোডাক্ট নিব, এটা হচ্ছে আমার এ বি কস থিটা, তাই না। এখানে তোমার থিটাটাই হচ্ছে তোমার কি তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল বা কোণটা। সো এখান থেকে তুমি বলতে পারো থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে a ভেক্টর ডট b ভেক্টর, উপস এখানে হচ্ছে
নিচে তোমার ভাগ হবে এ বি দিয়ে, অ্যান্ড এই পুরো জিনিসটা অ্যাকচুয়ালি তোমার হচ্ছে এখানে কজ ইনভার্স অফ ব্র্যাকেটের মধ্যে থাকবে, ঠিক আছে। সো তুমি বেসিক্যালি এই এ আর বি এর মানটাকে নিচে নিয়ে গিয়ে ভাগ দিবা কাকে, এ বি এর ডট প্রোডাক্টটাকে, অ্যান্ড তুমি কজ ইনভার্স, কজটাকে বেশি নিয়ে মানে বেসিক্যালি দুই পাশে কজ ইনভার্স অপারেশন চালায় তুমি থিটাটাকে বের করে নিবা, ঠিক আছে। সো এই থিটাটা আসলে কি দিবে তোমাকে, এ আর বি এর মধ্যবর্তী কোণ। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, বা বলতে পারো যে তুমি ফিজিক্সে যেমন দেখে আসছো এই ম্যাথগুলা, তোমার ম্যাথও আছে এই টাইপের ম্যাথ, মানে হচ্ছে খুবই বেশি ইম্পর্টেন্ট। এখন দেখো এই যে তুমি কাজটা করলা, ফর্মুলাটা অ্যাপ্লাই করে বের করছো, ঠিক আছে, যে এত কিছু করা লাগবে, তোমাকে সবার আগে ডট প্রোডাক্টটা বের করা লাগবে, এরপরে নিচে যে এ আর বি আছে এটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে, ভেক্টর এ এর মান বা ম্যাগনিটিউডটা আর বি এর মান বা ম্যাগনিটিউডটা, যে রুট ওভার দিয়ে যে ফর্মুলাটা ছিল ওটা তুমি বের করবা, এরপর ওগুলোকে গুণ করবা, তারপরে ভাগ দিয়ে রেজাল্ট যেটা পাবা সেটাকে কজ ইনভার্স করে তুমি থিটা পাচ্ছ। হ্যাঁ ঠিক আছে ভাই, এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার এত কাহিনী করার জন্য হচ্ছে রিটেন আছে, মানে সিকিউগুলো আছে, সিকিউর জন্য তুমি সিকিউ পার্টে এত কাহিনী করতে পারো, কোনো প্যারা নেই। বাট এমসিকিউতে বা তুমি যদি চাও এমসিকিউতে খুবই দ্রুত অ্যাঙ্গেলটা বের করার জন্য, অথবা তুমি যদি চাও যে সিকিউতে যে আমি করছি বা রিটেন আমি যদি করছি ম্যাথটা এটিকে আসলে সেটি হয়েছে কিনা, আমি একটু কম সময়ের মধ্যে একটু ম্যাচ করে বা মিলিয়ে নিতে চাচ্ছি আর কি ক্যালকুলেটরের মাধ্যমে, তাহলে তুমি হচ্ছে একটা আলাদা অপশন অ্যাক্সেস করবা। সেই অপশনটা হচ্ছে আমরা এখন দেখাবো যে কীভাবে আসলে খুবই ইজিলি আমরা এই অ্যাঙ্গেলটাকে বের করতে পারি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি হচ্ছে তোমাকে এখানে একক ভেক্টরের থিওরিটাও দেখাই দিই, পরে হচ্ছে আমার ওটা কাজে লাগবে। সো একক ভেক্টরের থিওরিটা কী ছিল, আমার একক ভেক্টরের ক্ষেত্রে আমরা বলতাম কি যে একক ভেক্টর মানে কি, তোমার হচ্ছে কোনো একটা, আমার কনসেপ্ট যেটা ছিল, একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে আমি হচ্ছে ওই ভেক্টরের দিকে একটা একক ভেক্টর পেয়ে যেতাম। ফর এক্সাম্পল তোমাকে আমি যদি বলি আমার একটা ভেক্টর আছে এ, আমি সেটাকে ডিভাইড করলাম কি দিয়ে, ওই ভেক্টরটার মান দিয়ে, ঠিক আছে, ধরো এই যে মডুলাস দিয়ে বললাম কি ওই ভেক্টরের মান দিয়ে ডিভাইড করছি, তাহলে আমি কি পাবো, ধরো এ ক্যাপ পাচ্ছি। এটা কি আসলে, এটা একটা একক ভেক্টর, কোন দিকে, ওই এ ভেক্টরটা যেদিকে ছিল সেদিকে, ঠিক আছে। এখন তোমাকে বললাম কি লম্ব একক ভেক্টর কি জিনিস, লম্ব একক ভেক্টর বের করার জন্য আমি কি করবো, ওই যে আমার দুইটা ভেক্টর দেওয়া থাকবে, আমার দুইটা ভেক্টর, ধরো একটা হচ্ছে সি, এখানে কি ধরো যেমন ধরে নিচ্ছে সি আর ডি, হ্যাঁ এটা হচ্ছে আমার সি ভেক্টর, এটা হচ্ছে ডি ভেক্টর, হ্যাঁ ডি ভেক্টর আর সি ভেক্টর এই পাশে আছে, তাদের লম্ব দিকে মানে উপরের দিকে একটা ভেক্টর থাকতে পারে একবারে লম্ব বরাবর, তারা দুইজন মিলে একটা প্লেন তৈরি করছে না, একটা সমতল আছে, তারা দুইজন যে সমতলে আছে সেই সমতলের সাথে লম্ব একটা ভেক্টর লাগবে, হইতে পারে সেটা উপরের দিকে অথবা হইতে পারে সেটা ওই বরাবর নিচের দিকে, লম্ব বরাবর নিচের দিকে। এখন এটা আমরা কিভাবে বের করতাম, লম্ব একক ভেক্টর বের করার জন্য আমরা কি করতাম, ধরো তোমার আগে তো লম্ব দিকে যাওয়া লাগবে তাই না, যে তোমার হচ্ছে তারা তো আছে একটা সমতলে, সমতল থেকে তাকে লম্ব দিকে যাওয়া লাগবে, তারপর হচ্ছে ওই লম্ব বরাবর একটা একক ভেক্টর বের করা লাগবে। সো আগে লম্ব দিকে যাওয়ার জন্য আমরা কি করি, আমরা জানি হচ্ছে আমরা যখনই দুইটা ভেক্টরের মধ্যে ক্রস প্রোডাক্ট বের করি তখন হচ্ছে আসলে আমরা ওই ভেক্টর দুটো যে সমতলে ছিল সেটা থেকে আমরা লম্ব দিকে চলে যাই। এখন লম্ব দিকে যাওয়ার পর আমি কি করব বলছি, সেই লম্ব দিকে একটা একক ভেক্টর বের করতে হবে, কনসেপ্ট সেম, একটা ভেক্টরের দিকে একক ভেক্টর বের করার জন্য ওই ভেক্টরের মান দিয়ে ভাগ করতে হইতো। আমি লম্ব দিকে প্রথমে পৌঁছাইছি, এখন ওই লম্ব দিকে পৌঁছানোর পরে তার থেকে একক ভেক্টর বের করার জন্য ওই লম্বটার মানটা দিয়ে, হ্যাঁ ওই লম্ব দিকে যে আমি ক্রস প্রোডাক্টটা পেয়েছি তার মান দিয়ে ভাগ দিব, তাহলে হচ্ছে আমি কি পেয়ে যাবো, আমি হচ্ছে যে একক ভেক্টরটা লম্ব দিকে পেয়ে যাবো। এখন তোমার একটা ছোট্ট একটা বিষয় আছে এই জায়গাটাতে, যে আমি কি বলছিলাম যে এটা তো সমতল, তোমার হচ্ছে লম্ব দিকে উপরে থাকতে পারে নিচেও থাকতে পারে, উপরে থাকতে পারে নিচেও থাকতে পারে, এখানে কিন্তু আসলে উপরে নিচের পার্টটা জাস্ট এই পোর্শন দিয়ে বোঝা যাচ্ছে না যে তুমি আসলে যে তোমার দুই রকমের লম্ব একক ভেক্টর থাকতে পারে এটা বোঝা যাচ্ছে না। তো তুমি কি করো, তুমি হচ্ছে সামনে একটা প্লাস মাইনাস দিয়ে দাও, প্লাস মাইনাস দিয়ে দাও, ঠিক আছে। প্লাস দিয়ে কি বোঝাবে, প্লাস দিয়ে তুমি ধরো বললা কি তোমার প্লাস মানে হচ্ছে উপরের দিক, তাহলে অটোমেটিক কি হয়ে যাবে, মাইনাস মানে নিচের দিক হয়ে যাবে, অর্থাৎ তুমি উপরে নিচে দুইটা লম্বা একক ভেক্টর আছে দুইটাকে তুমি অ্যাক্সেস করে ফেলতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তো এগুলো হচ্ছে মোটামুটি এই স্লাইডে থাকা কনসেপ্টগুলো। এখন হচ্ছে আমরা আসলে হাতে কলমের কনসেপ্টগুলো না করে আমরা হচ্ছে কীভাবে আসলে ক্যালকুলেটরের মাধ্যমে ইজিলি বের করতে পারি সেটা একটু দেখবো। সো আমরা চলে যাচ্ছি আমাদের মেইন ম্যাথে। আমরা যদি এখানে দেখি যে এখন হচ্ছে আমার সবার কী করা লাগবে, যে আগে দেখবো হচ্ছে কীভাবে মধ্যবর্তী কোণ বা অ্যাঙ্গেলটা বের করা যায়, ঠিক আছে। সো আমি যদি দেখি এখানে আমার কি বলছি যে আমি এত সূত্র অ্যাপ্লাই করবো না, আমি সরাসরি ক্যালকুলেটরের মাধ্যমে একটা ফাংশন ইউজ করে ম্যাথটাকে সলভ করে ফেলবো, যে আমার কি লাগবে এ আর বি ভেক্টরের ভিতরে, মনে করি সবার আগে আমার এ আর বি ভেক্টরের মধ্যে কোনটা লাগবে। সো আমি কি করবো, সবার আগে ক্যাটালগে যাবো, ভেক্টর অপশানে গেলাম, ভেক্টর ক্যালকুলেশনে গেলাম, একটা অপশান আছে অ্যাঙ্গেল, দেখছো অ্যাঙ্গেল একটা অপশান আছে। সো এই অ্যাঙ্গেল অপশানটা তুমি যদি নিচে যাও,
অ্যাঙ্গেলে ক্লিক দিলা, ব্র্যাকেট দিয়ে বলতেছে তোমাকে জানতে চাচ্ছে আসলে তুমি কোন দুইটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বের করতে চাও, তোমাকে জানতে চাইতেছে এটা। তো তুমি চাচ্ছ কি এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল বের করতে, সো তুমি কি করবা, ক্যাটালগে যাবা, ভেক্টরে যাবা, আগে এঁকে দিবা। এরপর দেখো অনেক হয়তো এই পার্টে সে একটু কনফিউজ হয়ে যেতে পারে যে ভাইয়া বি কে কি এরপরে দিয়ে দিব নাকি কিছু একটা করা লাগবে। হ্যাঁ, এখানে ছোট্ট একটা জিনিস করা লাগবে যে একটা কমা দেওয়া লাগবে, ঠিক আছে। তুমি হচ্ছে কমাটাই কোথায় পাবে, দেখো ফার্স্ট ব্র্যাকেটের ক্লোজিং যেটা ওটার উপরে ছোট্ট করে একটা কমা আছে গোল্ডেন কালার দিয়ে। দ্যাট মিনস আমরা কি জানি গোল্ডেন কালারের শিফট অপশনে ক্লিক করলে হচ্ছে আমার ওগুলো অ্যাক্টিভেট হয়ে যায়। গোল্ডেন কালার শিফট অপশনে ক্লিক করে আমি এখানে যদি ক্লিক করি ছোট্ট একটা কমা চলে আসবে। এরপর হচ্ছে তুমি গিয়ে ভেক্টর বি যেটা ওইটাকে বসাবা, অ্যাঙ্গেল ক্লোজ করে দিবা, সরি ব্র্যাকেট ক্লোজ করে দিবা, তোমার হচ্ছে এক্সিকিউট চাপবা। সে তোমাকে বলতেছে 67.61986, এটা হচ্ছে তোমার কি, এটা তোমার হচ্ছে এই দুইটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল। অ্যান্ড এটা কি আসলে ডিগ্রিতে আছে রেডিয়ান আছে কীভাবে বুঝবো, এই যে দেখো তোমার উপরে দিয়ে ছোট্ট করে ডি লেখা না, এই ডি মানে কি, এটা হচ্ছে তোমার ডিগ্রির যে প্রথম অ্যালফাবেট ডি, সেটা হচ্ছে আসলে এই ডিটা, ঠিক আছে। তো তোমার যখনই এরকম লেখা থাকবে যে এই ডিটা, তুমি বুঝে নিবে কি ক্যালকুলেটরটা ডিগ্রি মোডে আছে, তুমি রেজাল্টটাও সব কিছু ডিগ্রি মোডে পাচ্ছ। অ্যান্ড তুমি যদি চাইলে যে তোমার আসলে ডিগ্রি মোডে লাগবে না, তোমার রেডিয়ান মোডে লাগবে, তুমি চাইলে এটাকে চেঞ্জ করে রেডিয়ান মোডে নিতে পারো। কীভাবে নিতে পারো, সেটিংস অপশনে যাবা, ক্যালক সেটিংস আছে, এখানে রাইটে যাবা, অ্যাঙ্গেল ইউনিট একটা অপশন আছে, এখানে যাবা, রাইটে ক্লিক করবা। এই যে এখানে দেখো তিনটা অপশন আছে, ডিগ্রি, রেডিয়ান আর গ্রেডিয়ান। গ্রেডিয়ান আমাদের ইজিলি লাগে না, ডিগ্রি আর রেডিয়ানটাই লাগে। এখন দেখা যাচ্ছে এখানে ডিগ্রি অপশনটা চেক করা আছে, দ্যাট মিনস হচ্ছে তোমার ক্যালকুলেটরটা এখন ডিগ্রি মোডে আছে। তুমি যদি রেডিয়ান মোডে যাও, এখানে ক্লিক করবা, রেডিয়ান মোডে চলে যাবে ক্যালকুলেটর ঠিক মতো, ঠিক আছে। তো চলে গেল, তুমি হচ্ছে এখন তোমার আগের জায়গায় ফেরত চলে গেলা। এবার দেখো এখানে তোমার অপশনটা কি রেডিয়ান মোডে চলে আসছে। এখন তুমি যদি আরেকবার এক্সিকিউট বাটনটা চাপো, কি হয়েছে আসলে সে সেম ক্যালকুলেশনটা আরেকবার করছে, যে তোমার ভেক্টর বি যেটা আছে সেটার জন্য আরেকবার সেম ক্যালকুলেশন করছে, বাট ভাই রেজাল্ট তো দুইবার ভিন্ন আসছে। কেন ভিন্ন আসছে, দেখো প্রথম রেজাল্টটা হচ্ছে তোমার ডিগ্রির জন্য ছিল অত ডিগ্রি, পরে যে রেজাল্টটা আছে এটা তোমার কিসে আছে, রেডিয়ান আছে, ঠিক আছে। সো তোমার সেম জিনিস অ্যাকচুয়ালি তুমি সেম স্ক্রিনেই দুইটা রেজাল্টই দেখতে পারতেছো আর কি, ঠিক আছে। সো এই ডিগ্রি রেডিয়ানের পার্টটা একটু সাবধান থাকতে হবে। অনেকে দেখা যায় পরীক্ষার মধ্যে সব মেথড করে দিয়ে আসছে, আরে ভাই পরীক্ষা একবারে জুস হয়েছে ভাই, তারপর হচ্ছে লাস্টে পরীক্ষা হল থেকে বের হয়ে দেখলো ক্যালকুলেটরটা আসলে রেডিয়ান মোডে ছিল, ম্যাথ সব রেজাল্টে ছিল ডিগ্রি মোডে, ঠিক আছে, একবারে শেষ, পুরো জীবনটার বৃথা, ঠিক আছে। তো আমরা অবশ্যই সাবধান থাকবো যে আসলে ছোট্ট করে এই অপশনটা ডিগ্রি রেডিয়ান আছে, এটা একটু ভালো মতো খেয়াল করে বাকি ক্যালকুলেশনগুলো করবো, ঠিক আছে। তো আমি চাচ্ছি আপাতত সব ম্যাথ ইউজুয়ালি তোমার হচ্ছে এই ম্যাথগুলো তো ডিগ্রিতেই বের করা ভালো, বা ডিগ্রিতে আনসারগুলো ইউজুয়ালি চাই। সো আমি ফিজিক্সে বলো বা ম্যাথে বলো, তোমরা হচ্ছে ফিজিক্সে অধিকাংশ সময় ডিগ্রিতেই চাই। সো আমি হচ্ছে ডিগ্রি অপশনে রেখেই বাকি ম্যাথগুলো করতেছি, ঠিক আছে। সো এখানে আবার অ্যাঙ্গেল ইউনিটে গেলাম, ডিগ্রিতে গেলাম, ওকে চাপলাম, তোমার হচ্ছে এখানে সব ক্যালকুলেটরটা এখন আবার ডিগ্রিতে চলে আসছে। তো আমি হচ্ছে এখন প্রথমটা এ আর বি এর মধ্যে দেখে নিচ্ছি। আমি যদি একইভাবে সি আর ডি এর মধ্যে যে অ্যাঙ্গেলটা ওইটা বের করতে চাই, ভেক্টর ক্যালকুলেশন আবার যাব, অ্যাঙ্গেলে আবার গেলাম, তোমার হচ্ছে এখানে ভেক্টর সি আর ডি এর মধ্যে বের করতে চাচ্ছি। ভেক্টর সি হচ্ছে এটা, ডি বের করার জন্য হচ্ছে আমি এখানে শিফট চাপবো, এখানে দিব কমাটা আসছে। তো এবার ভেক্টর ডি কাছে যাবো, ভেক্টর ডি হচ্ছে আমার এখানে আছে, ওকে চাপলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এক্সিকিউট চাপলাম। 73.3494 এটা হচ্ছে তোমার কি ভেক্টর সি আর ডি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, ঠিক আছে। সো এভাবে হচ্ছে আমরা কীভাবে কী করতে পারি, যে কোনো দুইটা ভেক্টর মধ্যে, অবশ্যই দুইটা ভেক্টরের মধ্যে আমরা কী করতে পারি, অ্যাঙ্গেল বের করতে পারি, ঠিক আছে। তুমি অ্যাট দ্য সেম টাইম তিনটা ভেক্টরের মধ্যে কখনো অ্যাঙ্গেল ওভাবে বের করতে পারবো না, মানে 2D অ্যাঙ্গেলগুলো, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা আরেকটা টাইপ দেখি, এখানে ছোট্ট একটা সাব টাইপ আছে, সাইডের মধ্যে ভাবে উল্লেখ নাই, তোমার হচ্ছে এই যে অ্যাঙ্গেল বের করা, এটা হচ্ছে একটা ভিন্ন একটা টাইপ আছে, যে কি তোমার হচ্ছে তোমার এক্সিস্ট করে তিনটা না, এক্স অক্ষ থাকে, ওয়াই অক্ষ থাকে, আর উপরে জেড অক্ষ থাকে, ঠিক আছে। তো অনেক সময় বলে কি তোমার একটা ভেক্টর দেওয়া আছে, ফর এক্সাম্পল সি ভেক্টরটা দেওয়া আছে, বললো কি সি ভেক্টরটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে, বা সি ভেক্টরটা ওয়াই অক্ষের সাথে কত ডিগ্রি বা জেড অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এটা তোমার কাছে জানতে চাইতে পারে। তো সেই ক্ষেত্রে আসলে আমরা ম্যাথটা কীভাবে করতে পারি, আমরা যখন এই টাইপের ম্যাথ দেখি, তোমার হচ্ছে ক্যালকুলেটরের মাধ্যমে, আমি সরাসরি ক্যালকুলেটর থিওরিতে আর গেলাম না, ক্যালকুলেটরের মাধ্যমে আসলে কীভাবে সলভ করতে পারি ওটা বলে দিই সরাসরি। ধরো তোমাকে বললো এক্স অক্ষের সাথে সি ভেক্টরের কোণ বের করা লাগবে, তুমি কি করবা, তুমি হচ্ছে তোমার কনসেপ্ট পুরোপুরি সেম। এর আগে তোমাকে বলছিল সি আর ডি এর মধ্যে, তুমি এখানে বসাইছো সি তারপরে ডি বসাইছো অ্যাঙ্গেল, মানে বোঝাচ্ছে কি সি আর ডি এর মধ্যে কোনটা আমাকে বের করে দাও। তোমাকে যদি বলে সি এর সাথে এক্স অক্ষ, আমি তোমার কি করা লাগবে, একটা ভেক্টর সি হওয়া উচিত আর একটা ভেক্টরটা এক্স অক্ষ হওয়া উচিত। এখন দেখো এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, ওটা মানে কি আসলে শুধু আই ক্যাপ না। এখন আই ক্যাপ মানে কি, আই ক্যাপ মানে হচ্ছে 1 আই ক্যাপ প্লাস 0 জে ক্যাপ প্লাস 0 কে ক্যাপ, তাই তো। সো তুমি কি করবা, এক্স অক্ষ মানে যেহেতু শুধু আই ক্যাপ, তুমি কি করবা একটা নতুন ভেক্টর ডিফাইন করে দিবা, যে
শুধু i ক্যাপ আমার একটা ভেক্টর আছে, মানে কি 1 0 0 একটা ভেক্টর আছে, সেই ভেক্টরের সাথে আমি অ্যাঙ্গেল বের করতে যাচ্ছি, সেটা আমার কি বোঝাবে এক্স অক্ষের সাথে ওই ভেক্টরের অ্যাঙ্গেল। তো আমি যদি এই কাজটা করি, ফর এক্সাম্পল আমি ধরো এখানে ভেক্টর এটাকে, আমাদের এখানে 4টা ভেক্টরই খালি ডিফাইন করার মতো অপশন আছে, আর 5টা ভেক্টর থাকলে ভালো হতো, তাহলে হচ্ছে আমি এক্সটাকে দেখাই দিতে পারতাম। সো আমি কি করবো, একটা ভেক্টরকে একটু চেঞ্জ করে দেবো। ফর এক্সাম্পল আমি ভেক্টর এটাকে চেঞ্জ করবো, বলতেছে এডিট নাকি ডিফাইন নিউ, আমি ধরো ডিফাইন নিউই দিলাম, আমি আগেরটাকে এডিট করতে চাচ্ছি না, ডিফাইন নিউ দিয়ে আমি ডাইমেনশন 2 নিলেও পারা নাই, 3 নিলেও পারা নাই, কারণ হচ্ছে আমার জাস্ট আই ক্যাপটাকে তো চেঞ্জ করা লাগবে, 2 নিলেও যা 3 নিলেও যা পারে না, আমি তাও বেশি করে ধরার জন্য 3ই নিলাম। যাও এখানে কনফার্ম দিলাম, আমার তার মানে কি বসাবো 1 0 0 আই ক্যাপ 1 আই ক্যাপ প্লাস 0 কে ক্যাপ প্লাস 0 কে ক্যাপ, ঠিক আছে। সো আই ক্যাপ প্লাস 0 প্লাস 0, ওকে ডিফাইন্ড হয়ে গেছে আমার। এখানে এখন ক্লোজ করে দিলাম। আমার হচ্ছে এখানে আমি যদি আরেকটু চেক করে নিই, এখানে 3 ভেক্টর চলে আসছে, হ্যাঁ সুন্দর মতো চলে আসছে, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে আমার এখন কি করা লাগবে, যে আমার অ্যাঙ্গেল অপশনে যাওয়া লাগবে, এখান থেকে অ্যাঙ্গেল অপশনে গিয়ে হচ্ছে কোন দুইটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বের করা লাগবে। ভেক্টর এতে আমার কি আছে এক্স অক্ষটা, এরপর হচ্ছে আমি কমাটাকে দিব কার মধ্যে চাচ্ছি, সি আর এক্স অক্ষের মধ্যে। তো সিকে আমি নিয়ে আসি, এবার সি হচ্ছে আমার এখানে আছে, দিলাম, ক্লোজ করলাম। এখন যদি আমি ইকুয়াল এক্সিকিউট চাপি, এই যে দেখাচ্ছে তোমাকে 81.123604928 এত ডিগ্রি হচ্ছে তোমার কি এক্স অক্ষ এবং সি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল, ঠিক আছে। এখন ধরো তোমাকে বললো কি যে এক্স অক্ষ না ওয়াই অক্ষ বা জেড অক্ষের সাথে করতে, কোনো প্যারা নেই, পদ্ধতি পুরোপুরি সেম, খালি এখানে তুমি যে ভেক্টর এটাকে ডিফাইন করতেছিল তখন কি করছো 1 0 0 বসেছো, মানে বেসিক্যালি আই ক্যাপ বসেছো, কারণ এক্স অক্ষ বলছো। ধরো তোমাকে বললো ওয়াই অক্ষ, তাহলে তুমি কি বসাইতা জে ক্যাপ বসাইতা। জে ক্যাপ মানে কি, জে ক্যাপ মানে হচ্ছে তোমার বেসিক্যালি 0 1 0, আর তোমার কে ক্যাপ বললে বা জেড অক্ষ বললে 0 0 1, ঠিক আছে। সো তুমি ওইভাবে বসায় ভেক্টরগুলোকে চেঞ্জ করে করে প্রত্যেকটা অক্ষের মধ্যেই ইজিলি ইয়েগুলো বের করতে পারো, ঠিক আছে, ক্যালকুলেটরের মাধ্যমে আর কি। আচ্ছা গেল এই অপশনটা। আমি হচ্ছে এখন এই ভেক্টরটাকে আবার একটু চেঞ্জ করে দিই, তোমার হচ্ছে আমার পরে কাজে লাগবে আর কি। আচ্ছা এডিট না ডিফাইন নিউ করি। এখন হচ্ছে আমার ডাইমেনশন 2 হওয়া উচিত ছিল, কনফার্ম করলাম, আমার হচ্ছে 2 আর 3, হ্যাঁ ওকে ডান। আচ্ছা এখন দেখো আমার কি বলছে যে পরের পার্টটা কোন বের করার পার্টটা তো আমরা করছি, এখন হচ্ছে আমরা একক ভেক্টর নির্ণয় করার পার্টটা করবো। যেমন ফর এক্সাম্পল তোমাকে বললো কি এ ভেক্টরের দিকে একটা একক ভেক্টর বের করো, বা সি ভেক্টর বা ডি ভেক্টর, আচ্ছা ডি ভেক্টর কি নিয়েই করি, যে ডি ভেক্টরের দিকে একটা একক ভেক্টর বের করো। তাহলে আমি কি করতে পারি, আমি ডি ভেক্টরের দিকে একটা একক ভেক্টর বের করতে চাইলে আমি দেখো ক্যালকুলেটর হচ্ছে আমার একটা অপশন আছে, হ্যাঁ তুমি চাইলে হচ্ছে এই ফর্মুলা অ্যাপ্লাই করে করতে পারো, ডি ভেক্টরটাকে নিব, ডি ভেক্টরের মানটাকে নিব, ভাগ করে দিব। তুমি চাইলে হচ্ছে হাতে কলমে মানে ম্যানুয়ালি ক্যালকুলেটরে বসেই ম্যানুয়ালি কাজটা করতে পারো, বাট স্টিল ক্যালকুলেটরে যেহেতু আমার একটা অপশন রেডিমেড আছেই, কোন অপশন, এই যে ইউনিট ভেক্টর অপশনটা, তুমি ভেক্টর ক্যালকুলেশনে গেলা, ইউনিট ভেক্টরে গেলা, ওকে চাপলা, একটা অপশনই আছে যে তোমার ইউনিট ভেক্টর বের করার জন্য। তুমি এখানে খালি কি করবা, যে ভেক্টরটার ইউনিট ভেক্টর বের করা লাগবে সেটাকে তুমি জাস্ট ভিতরে বসে দেবা। যেমন আমি এখানে চাচ্ছি কি ডি ভেক্টরটার ইউনিট ভেক্টর বের করতে, দিলাম ডি কে ভিতরে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এক্সিকিউট চাপলাম, রেজাল্ট বলে দিচ্ছে যে তোমার রেজাল্ট হচ্ছে এই যে এখানে ফ্র্যাকশন আসছে, বিকজ হচ্ছে তোমার ওই যে স্বাভাবিকভাবে ফ্র্যাকশনে আসে এই ধরনের ইউনিট ভেক্টরের মেথে, ওটা প্যারা না। সো তোমার এগুলোর সাথে তুমি কি করবা, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ বসালেই ডি ভেক্টর বরাবর তুমি কি পেয়ে যাবা, একটা ইউনিট ভেক্টর পেয়ে যাবে, ঠিক আছে। সো এটা গেলে হচ্ছে তোমার ডি ভেক্টর বরাবর বা কোন একটা ভেক্টরের দিকে একক ভেক্টর বের করা। তুমি যদি চাও যে কোন একটা ভেক্টরের লম্ব বরাবর একক ভেক্টর বের করতে, তাহলে তুমি কি করতে পারো, ফর্মুলা আগেই দেখা আসছে, আমি চাচ্ছি কি সি আর ডি ভেক্টর যে দুইটা আছে তারা যে সমতলে আছে ওই সমতলের লম্ব বরাবর একটা একক ভেক্টর বের করতে। এখন এখানে কি একটা ভেক্টর বের হবে না, দুইটা ভেক্টর বের হবে, সামনে প্লাস মাইনাস দিয়ে হচ্ছে আমরা উপরের দিকে একটা পাবো, নিচের দিকে আরেকটা পাবো আর কি বেসিক্যালি। সো মানটা তো মানের পার্টটা সেম না, প্লাস মাইনাস তো পরে বসাবো, বাট এই যে ভিতরে ক্যালকুলেশন এটা তো প্রত্যেক ক্ষেত্রেই সেম, আগে ক্রস প্রোডাক্ট নেওয়া লাগবে, তারপর হচ্ছে একক ভেক্টর বের করা লাগবে। এখন কথা হচ্ছে তুমি চাইলে এখানেও আগের মতো ক্রস প্রোডাক্ট আগে বের করে নিতে পারো, তারপর ওই ক্রস প্রোডাক্টের ভ্যালুটা বের করে তারপরে ধাপে ধাপে মানে ম্যানুয়ালি ভাগ দিয়ে করতে পারো, অথবা ক্যালকুলেটরে তুমি হচ্ছে আরেকটা মজার কাজ করতে পারো। কি মজার কাজ, বা ওই যে তোমার ফাংশনটা আছে সেটাকে সরাসরি অ্যাক্সেস করতে পারো। কি হবে, আচ্ছা দেখো তোমার হচ্ছে এখানে ক্যাটালগে যাওয়া লাগবে, ভেক্টর ক্যালকুলেশন ইউনিট ভেক্টর অপশনে গেলা, তোমার হচ্ছে এখানে আসলে কি বের করা লাগবে, সি ক্রস ডি এর দিকে একটা ইউনিট ভেক্টর, তাই তো, এটা তো ওটাই বুঝাচ্ছে নাকি, সি ক্রস ডি এর দিকে একটা ইউনিট ভেক্টর। তো তুমি ইউনিট ভেক্টর অপশনে গেলা, সি ভেক্টরটাকে আগে আনলা, তারপর ক্রস ডি হওয়া উচিত না, তারপরে ভেক্টর অপশনে গেলা, ডিতে গেলা, হ্যাঁ ডি ব্র্যাকেট ক্লোজ, মানে কি বুঝাচ্ছি তোমাকে, আমি ক্যালকুলেটরকে বলতেছি যে সি ক্রস ডি করবা সবার আগে, তারপর ওই ভেক্টরের দিকে একটা ইউনিট ভেক্টরটাকে তুমি ক্যালকুলেট করবা, ঠিক আছে। সো আমি যদি এখন এক্সিকিউট চাপি,
তোমাকে হচ্ছে সুন্দর মতো দেখা দিচ্ছে যে তুমি যে মানে অ্যাকচুয়ালি দেখছো টাইম কি লাগছে, মোটা কিন্তু টাইম লাগে না। তুমি কিন্তু হাতে কলমে করতে গেলে বহুত টাইম লাগতো কিন্তু এটা করতে, যে সবার আগে সি ক্রস ডি করলাম, তারপরে সি ক্রস ডি মান বের করলাম, এরপর ভাগ দিয়ে সুন্দর মতো দেখলাম যে এটার দিকে ইউনিট ভেক্টর এটা আর কি, ঠিক আছে। তো সে তোমাকে ওই যে ভিতরে যে ইয়েলো কালারের পার্টটা আছে এইটা রেজাল্ট বলতেছে, এটা একটা ভেক্টর হবে, এটা রেজাল্ট হচ্ছে তোমার এটা, সবগুলোর পাশে তুমি আইজে কে বসাই নিবা, এটা 3 ডাইমেনশনাল ভেক্টর পেয়ে যাবা, ঠিক আছে। মানে -0.927 আই ক্যাপ -0.179 জে ক্যাপ -0.328 কে ক্যাপ, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ইয়েলো কালারের পার্টটা। অ্যান্ড তুমি কি জানো যে যখনই তোমার লম্বা একটা ভেক্টর বের করতে বলে, উপরে নিচে দুইটার ভেক্টর আসতে পারে, পসিবিলিটি দুই রকমের হইতে পারে, তুমি তখন কি করবা, সামনেরটা এটা লেখার পরে সামনে একটা প্লাস মাইনাস বসাই দিবা, ঠিক আছে। এভাবে হচ্ছে আমরা আসলে লম্বা একক ভেক্টর কীভাবে বের করতে এটা দেখে নিলাম। ওকে, তাহলে হচ্ছে মোটামুটি আশা করি বুঝতে পারছি যে এই ফাংশনগুলো আমরা কীভাবে ক্যালকুলেটরের মাধ্যমে এই ম্যাথগুলো সলভ করতে পারি আর কি। এখন যদি আমরা পরে যাই, পরে হচ্ছে আমার আরও নতুন কিছু টপিক দেওয়া আছে, যে অভিক্ষেপ, উপাংশ, ক্ষেত্রফল নির্ণয়, আয়তন নির্ণয়, এগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট টপিক। এখন আমি যদি এটা একটু ক্লিয়ার করে নিই আগে, এখানেও ক্লিয়ার করে নিলাম। আচ্ছা, এখানে কি বলছে সবার আগে অভিক্ষেপ। হ্যাঁ, অভিক্ষেপের ক্ষেত্রে আমরা কি করব, আমার অভিক্ষেপ বলে কি যে অভিক্ষেপের কনসেপ্টটা কি ছিল, অভিক্ষেপ হচ্ছে আমার কোন একটা মানে ম্যাথগুলো কিভাবে বলা থাকে যে ধরো এ আর বি ভেক্টর আছে, এ ভেক্টরের দিকে বি ভেক্টরের অভিক্ষেপ কত, বা সি ভেক্টরের দিকে ডি ভেক্টরের অভিক্ষেপ কত, এরকম বলা থাকে না। অর্থাৎ অভিক্ষেপগুলো হচ্ছে আমার বেসিক্যালি একটা মান। হ্যাঁ, আর উপাংশ অভিক্ষেপের উপাংশের মধ্যে ডিফারেন্স কি, অভিক্ষেপ হচ্ছে একটা আমার মান থাকে, আর উপাংশ হচ্ছে আমার ওই অভিক্ষেপের সাথে তুমি আসলে যে ভেক্টরের দিকে উপাংশ বের করতে যাচ্ছ ওই ভেক্টরের একটা একক ভেক্টর তোমার সাথে গুণ করে দেওয়া লাগে, ঠিক আছে। তুমি যদি কনসেপচুয়ালি দেখো যে আমার কনসেপ্টটা কি ছিল, যে ধরা বললো যে এ আর বি এর মধ্যে অভিক্ষেপটা বের করে দেখতে, ঠিক আছে। তো এ আর বি এর মধ্যে অভিক্ষেপটা বের করতে গেলে আমার ফর্মুলা কি ছিল আসলে এখানে, যে কিভাবে আসলে আমি অভিক্ষেপটা বের করতে পারি। অভিক্ষেপ হচ্ছে আমি জানি একটা স্কেলার রাশি, আমি একটা সুন্দর একটা স্মুথ ভ্যালু পাবো, কোনো দিক পাবো না, ঠিক আছে। তো ওই যে স্মুথ ভ্যালুটা পাওয়ার জন্য ধরো আমি তোমাকে বললাম কি এর দিকে বা এর উপরে বলো, এর উপরে কি বের করবো, বি এর অভিক্ষেপ, এর উপরে তোমার হচ্ছে বি এর অভিক্ষেপ বের করা লাগবে। ঠিক আছে, এটা বের করার জন্য আমি কি করবো, আমার ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে যে তোমার এর উপরে বি এর অভিক্ষেপ। তুমি যদি একটু ফর্মুলাটা দেখার আগে আমরা যদি একটু চিত্র থেকে দেখে নিই আসলে যে কি বোঝায় এটা দিয়ে, তাহলে হচ্ছে আমাদের জন্য ফর্মুলাটা বের করা ইজিয়ার হবে, বোঝাটাও ইজিয়ার হবে। ধরো আমার এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, আমি চাচ্ছি কি এইটা এর উপরে বি এর একটা অভিক্ষেপ বের করতে, ঠিক আছে। এন্ড আমি বললাম কি এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা আছে এটা হচ্ছে থিটা, তাহলে আমার এদের মধ্যে লম্ব অভিক্ষেপটা হবে কি, যেটা আমি আসলে জানতে চাচ্ছি যে এর উপরে বি এর লম্ব অভিক্ষেপ, সেটা হবে এই যেই অ্যারো দিয়ে আমি দেখালাম পোর্শনটা, ধরো আমি এটাকে বললাম এক্স, এক্সটা হবে কি আমার এর উপরে বি এর অভিক্ষেপ, ঠিক আছে। এখন তোমাকে যদি আমি একটু ত্রিকোণমিতির জন্য ত্রিকোণমিতি অ্যাপ্লাই করি এখানে কস থিটা, হ্যাঁ এই সমকোণী ত্রিভুজের জন্য ত্রিকোণমিতি অ্যাপ্লাই করতেছি, কস থিটা কি হবে এখানে, কস থিটা হবে তোমার এই যে সন্নিহিত এক্স ডিভাইডেড বাই উপরে দেখো তো অতিভুজটা এখানে আসলে বি ভেক্টরটা না, বি ভেক্টরটা আসলে কি হয় তোমার বি ভেক্টরটা না, তো বি ভেক্টরটা আসলে এই যে মানটা আছে বাহুটার মানটা হবে কি শুধু বি, কোনো অ্যারো থাকবে না। তো আমি লিখলাম শুধু বি, কোনো অ্যারো নাই। এখান থেকে আমি বুঝতে পারতেছি এক্স এর মানটা হবে কি বি কজ অফ থিটা, ঠিক আছে। অর্থাৎ আমার এখানে যে এক্স বা অভিক্ষেপটা আছে এর উপরে বি এর অভিক্ষেপ সেটা হচ্ছে বি কস থিটা, ঠিক আছে। এখন এই যে বি কস থিটা এটাকে হচ্ছে আমরা একটু আদর করে একটু চেঞ্জ করে এইভাবে লিখতে পারি, এ বি কস থিটা লিখতে পারি উপরে। এখন আকাশ থেকে যেহেতু একটা এ আনছি ব্যালেন্স করার জন্য নিচেও এ লিখতে পারি, লিখলাম। এখন দেখো উপরে যে এ বি কস থিটা লিখছি এটা কি আসলে আমার এ আর বি এর মধ্যে ডট প্রোডাক্ট না, হ্যাঁ। এখন হচ্ছে নিচে যে এ আছে শুধু সেটা আসলে কি এ ভেক্টরের মডুলাস বা মানটা, ঠিক আছে। অর্থাৎ আমি বুঝতে পারতেছি কি যে আমার এ ভেক্টরের উপরে বি এর লম্ব অভিক্ষেপ হচ্ছে বা বি এর অভিক্ষেপটা হচ্ছে এই যে ফর্মুলা যেটা এটা দিয়ে আমি বের করতে পারি। এই দেখো এখানে তোমার উপরে কি আছে ডট প্রোডাক্ট আছে যেটা হচ্ছে আমার একটা স্কেলার মান দিবে, নিচে হচ্ছে একটা ভেক্টরের মান আছে যেটা আরেকটা স্কেলার মান দিবে, দুইটা স্কেলার মানকে ভাগ করলে আমি আলটিমেটলি একটা স্কেলার মানই পাবো। বুঝতে পারতেছি কি আমি একটা এই ফর্মুলার মাধ্যমে একটা সুন্দর মান পাবো যেটা হচ্ছে আমার এর উপরে বি এর অভিক্ষেপকে দিবে, ঠিক আছে। এখন তুমি যদি একটু মনে রাখার নিয়ম জানতে চাও যে আসলে কিভাবে মনে রাখতে পারি আমরা জিনিসটা, বলছি কি এর উপরে বি এর অভিক্ষেপ, এ আছে নিচে তার উপরে বি আছে, ঠিক আছে। এর উপরে বি এর অভিক্ষেপ তার মানে আমার ফরম্যাট হবে এরকম, ফর্মুলাটা হবে এরকম। ধরো আমাকে বললো বি এর উপরে এর অভিক্ষেপ, তাহলে কি হইতো বি এর উপরে এ না, তার মানে নিচে আমার বি থাকতো, হ্যাঁ নিচে মডুলাস হিসেবে বি থাকতো,
উপরে থাকতো কি এ থাকতো, এ ডট বি থাকতো, ঠিক আছে, বা বি ডট এ থাকতো, যেটাই বলো কোনো প্যারা নেই। নিচে তখন বি থাকতো, উপরে তোমার ডট প্রোডাক্ট এ ডট বি থাকতো। তুমি যখন এ ডট বি নাও আর বি ডট এ নাও, দুটো একই কথা, কোনো প্যারা নেই, এটা তো আর ক্রস প্রোডাক্ট না, চেঞ্জ হবে না আনসার। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা অভিক্ষেপের ফর্মুলাটা দেখে নিলাম। এখন আমাদের দেখা দরকার হচ্ছে উপাংশ জিনিসটা কি। অভিক্ষেপ আর উপাংশ ডিফারেন্ট কোনো কিছুই না, ছোট্ট একটা ডিফারেন্স আছে কি, সেটা হচ্ছে তোমার অভিক্ষেপ হচ্ছে তোমার এখানে স্কেলার আর উপাংশ হচ্ছে ভেক্টর। ঠিক আছে, অভিক্ষেপে তোমার ক্ষেত্রে তোমাকে বলতেছে কি এর উপরে বি এর অভিক্ষেপ, উপাংশের ক্ষেত্রে তোমাকে বলবে এ এর দিকে বি এর উপাংশ। ঠিক আছে, এর দিকে বি এর উপাংশটা বের করতে বলছে তোমাকে। ঠিক আছে, এখন দেখো বলছি কি আগে উপাংশ হচ্ছে একটা ভেক্টর, অ্যান্ড উপাংশ আর অভিক্ষেপের মধ্যে তেমন কোনো ডিফারেন্স নেই, এটাও বলে দিছি। সো আমি এখানে বুঝতে পারতেছি কি উপাংশের ক্ষেত্রে আমার ফর্মুলা সেম হবে, যে প্রথমে যে মানের পার্টটা ওটা কিন্তু সেম হবে। মানের পার্টটা সেম কি হবে, যেহেতু আমার এর দিকে বি এর উপাংশ বলছে, নিচে হচ্ছে আমার এ থাকবে, উপরে এ ডট বি থাকবে। এরপর একটা ছোট্ট চেঞ্জ আসবে, যে যেহেতু আমার এই যে হলুদ কালারের পার্টটা, এটা তো হচ্ছে কি, এটা তো হচ্ছে আসলে আমার একটা মান, তাই না, আমাকে তো আসলে উপাংশ লাগবে যেটা হচ্ছে একটা ভেক্টর। তো সেটা যেহেতু একটা ভেক্টর, এটাকে আমি ভেক্টর কীভাবে বানাতে পারি, কার দিকে বলছে, এর দিকে বলছে, যেহেতু এর দিকে বলছে এটাকে ভেক্টর বানানোর জন্য আমি এর দিকে একটা একক ভেক্টর নিয়ে নিব। এখন এর দিকে একক ভেক্টর মানে কি, এর দিকে একক ভেক্টর মানে হচ্ছে এই যে এ ভেক্টর, এটাকে ভাগ দিচ্ছি আমি তার মান দিই। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমি কি করতে পারি, উপাংশটাকে ভেক্টরে আসলে ফর্মে নিয়ে যেতে পারি। কিভাবে, জাস্ট ছোট্ট একটা গুণ, যে তোমার এ বরাবর একটা একক ভেক্টর, সেটাকে আমি গুণ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে হচ্ছে সে ভেক্টর ফর্মেটে চলে গেছে। আচ্ছা, এখন দেখো যে আসলে যদি বলতো যে বি এর দিকে এর উপাংশ, তাহলে কি হতো, চেঞ্জটা কোথায় আসতো, এটার ক্ষেত্রে যেরকম আমরা দেখছি বি এর উপরে এর অভিক্ষেপ বলে কি চেঞ্জ আসতো, নিচে বি চলে আসতো এর জায়গায়, আর কোনো চেঞ্জ নাই। এটার ক্ষেত্রে এরকম ছোটখাটো কিছু চেঞ্জ হবে, যে বি এর দিকে এর উপাংশ বললে কি হইতো, ওটার মতোই এখানে এ এর জায়গায় বি হয়ে যেত, যেহেতু বি এর দিকে এর উপাংশ বলছে, তো নিচে বি চলে আসতো। অ্যান্ড এইখানে আসলে যে ইউনিট ভেক্টরটা, সেটাও একটা চেঞ্জ হয়ে যেত। কেন, কারণ হচ্ছে বি এর দিকে বলছে কিন্তু। ঠিক আছে, তো বি এর দিকে তোমার একটা একক ভেক্টর লাগবে। সো বি এর দিকে একক ভেক্টর জন্য তুমি কি করবা, এর জায়গায় জাস্ট বি লিখে দিলে হয়ে যাচ্ছে। বি ভেক্টরটাকে নিবা, তার মান দিয়ে ভাগ দিবা, তোমার একটা একক ভেক্টর পেয়ে যাবে, জাস্ট ওটাকে গুণ দিলে তোমার বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন দেখো তোমার এই যে এখানে যে ফরম্যাটটা আসছে, এটাকে একটু শর্ট করে লেখা যায়। নিচে দেখো দুইটা ম্যাগনিটিউড আছে, এ ভেক্টর দুইবার আছে। তুমি চাইলে হচ্ছে এটা কিভাবে লিখতে পারো, যে তোমার এ ভেক্টর ডট বি ভেক্টর, এটাকে তুমি ভাগ দিচ্ছ কি দিয়ে, মডুলাস অফ এটার হোল স্কয়ার। ঠিক আছে, দুটাকে তুমি গুণ করে দিচ্ছ, এবার তুমি এটাকে গুণ দিচ্ছ কি দিয়ে, এ ভেক্টর দিয়ে। ঠিক আছে, দেখো এটা তোমার একটা পুরোপুরি মান, এটা একটা ভেক্টর, জাস্ট এইভাবে একটু শর্ট করে লেখা যেতে পারে আর কি। ঠিক আছে, বাট আমাদের ক্যালকুলেটরের ক্ষেত্রে অত কিছু লাগবে না, আমরা হচ্ছে আপাতত এইটুক মাথায় রাখি যে আমার আলটিমেটলি রেজাল্ট আসছে এইটা, উপাংশের ক্ষেত্রে রেজাল্ট আসছে এইটা, বা ফর্মুলাটা আসছে এইটা, আর অভিক্ষেপের ক্ষেত্রে ফর্মুলা আসছে এইটা। ঠিক আছে, এই দুটো জিনিস মাথায় রাখি, এই দুটো জিনিস ইউজ করেছে আমরা কি করবো আসলে, ওই যে এক্সাম্পলগুলো ইউজ করে অভিক্ষেপ আর উপাংশ ম্যাথগুলো করবো। ঠিক আছে, ধরো আমরা যদি এখন এখানে যাই, ক্যালকুলেটরে চলে যাই, ক্যালকুলেটর আমার কি বলতেছে যে আমার উপাংশের অভিক্ষেপ বের করা লাগবে। ঠিক আছে, সো উপাংশ আমার সবার আগে অভিক্ষেপ বের করা লাগবে। আমি ধরো ওই যে যেটা বলে রাখছিলাম, যে এর উপরে বি এর অভিক্ষেপ, ওটা যদি বের করতে যাই, আমার হচ্ছে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর ডি ভেক্টর আগে থেকে দেওয়া আছে ইনপুট, খালি অভিক্ষেপ বের করতে হবে। ফর্মুলা কি ছিল ভাইয়া, ফর্মুলা ছিল ডট প্রোডাক্টকে আমি কি দিয়ে ভাগ দিব, এ ভেক্টরের মান দিয়ে ভাগ দিব, তাহলে হচ্ছে আমি অভিক্ষেপটা পেয়ে যাব এর উপরে বি এর। তাহলে আমি কি করবো, সবার আগে আমার ডট প্রোডাক্ট নেওয়া লাগবে, একটা ব্র্যাকেট দিলাম, ক্যাটালগে গেলাম, এ আর বি ভেক্টর না, তাহলে আমি একে নিলাম সবার আগে, ক্যাটালগে আবার গেলাম, তারপর হচ্ছে আমার ডট প্রোডাক্টটাকে আমি অ্যাক্সেস করলাম, বি ভেক্টরটাকে আনলাম, এখন হচ্ছে ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিলাম। ভগ্নাংশের লবে যে পার্টগুলো ছিল ওগুলো নিয়ে আসছি, হরে কি আছে, শুধু এ ভেক্টরের মান ভাগ দেওয়া লাগবে এ ভেক্টরের মান দিয়ে। এখন এই ভেক্টরের মানটা আমরা কীভাবে পাই, ওই যে মনে আছে অ্যাবসলিউট দিয়ে। সো ক্যাটালগে যাব, আমার হচ্ছে এখানে নিউমেরিক্যাল ক্যালকুলেশনে যাব, এখান থেকে আমি অ্যাবসলিউট ভ্যালুকে নিব, কার অ্যাবসলিউট ভ্যালু লাগবে, এ এর অ্যাবসলিউট ভ্যালু লাগবে। সো আমার এখানে ভেক্টর এ কে অ্যাক্সেস করা লাগবে, ব্র্যাকেটটাকে ক্লোজ করা লাগবে। ঠিক আছে, দুইটা ব্র্যাকেট কেন, অ্যাবসলিউটের নিজের জন্য একটা ব্র্যাকেট ক্লোজ, এরপর হচ্ছে বাইরে যে ব্র্যাকেটটা দিয়েছিলাম ওটাকে আরেকবার ক্লোজ। তুমি চাইলে হচ্ছে বাইরের ব্র্যাকেট না দিতে পারো, তোমার কোনো প্যারা নেই, বাট কারোর যদি আমার মতো একটু ওসিডি থাকে একটু বেশি, তাহলে সে হচ্ছে ব্র্যাকেট একটু এক্সট্রা দিয়ে দিতে পারো, যাতে কোনোভাবে ভুল উত্তর না আসে। ঠিক আছে, ব্র্যাকেট না দিলে আসলে কোনো প্যারা নেই। এখন এক্সিকিউট যদি চাপি, তোমাকে যারা বলতেছে 1.9414, যেটা হচ্ছে একটা স্কেলার ভ্যালু, আমাদের অভিক্ষেপ যেহেতু স্কেলার ভ্যালু আসা উচিত, সেটাও আসছেও। দেন তোমার হচ্ছে রেজাল্ট হচ্ছে এইটা আর কি, যে এর উপরে বি এর অভিক্ষেপ হচ্ছে এই মানটা। ঠিক আছে, তোমাকে যদি এখন বি এর উপরে এ বলতো কি হতো, জাস্ট
এখানে অ্যাবসলিউট ভ্যালু অফ এ জায়গায় অ্যাবসলিউট ভ্যালু অফ বি নিতে আর কি, আর কোনো চেঞ্জেস নেই। ওকে, তো এখন যদি আমরা এ এর উপরে বি এর উপাংশ বের করার পার্টটা করতে যাই, যে এ এর উপরে বি এর উপাংশ বের করতে যাচ্ছি, তাহলে কি হবে? তোমার দেখো ফর্মুলা কি ছিল? ফর্মুলা হচ্ছে এ ডট বি হবে অ্যাবসলিউট ভ্যালুটার স্কোয়ার হবে। জাস্ট দেখো চেঞ্জ কোথায়, তোমার হচ্ছে এ ডট বি করা লাগতেছে ঠিকই, অ্যাবসলিউট ভ্যালুটার যে মানটা তুমি পাচ্ছ সেটার উপর স্কোয়ার দিতে হবে। দেখো তোমার হচ্ছে এখানে একটা স্কোয়ার আসা উচিত, ঠিক আছে? অ্যান্ড স্কোয়ার দেখলে কি হচ্ছে, দেখো তোমার অ্যাবসলিউট ভ্যালু মানটা পাইছো, এ পর্যন্ত ব্র্যাকেট দিয়ে ক্লোজ হয়েছে, অ্যান্ড যেই রেজাল্টটা পাচ্ছ এ ভেক্টরের অ্যাবসলিউট ভ্যালু, সেটাকে তুমি বর্গ করে ডট প্রোডাক্টটাকে ভাগ দিচ্ছ। আচ্ছা, ভাগ দিলাম, রেজাল্ট পাইলাম। ভাই এখানে তো ভেক্টর আসেনি, আমার ভেক্টর আসার কথা ছিল। হ্যাঁ ভাইয়া ভেক্টর আসার কথা ছিল, বাট আমার তো সূত্রের মধ্যে আরেকটা ছোট্ট একটা এক্সট্রা পার্ট ছিল, এ ভেক্টর ছিল, ঠিক আছে? এই ভেক্টরটাকে তো আমি এখনো গুণ দিই নাই। সো আমার এখানে কি করা লাগবে, যে রেজাল্টটা পাইছি এটা আসলে হচ্ছে এই যে এখানে তোমার হিবিজিবি একটা পার্ট আছে, ডট প্রোডাক্টকে তুমি এ স্কোয়ার দিয়ে ভাগ দিছো, সেই পার্টটা রেজাল্ট হচ্ছে তোমার এইটা, স্কেলার পার্টটা এটা তুমি হচ্ছে এখন ভেক্টরটা দিয়ে গুণ দিবা। কোন ভেক্টর দিয়ে গুণ হবে, তোমার হচ্ছে এখানে ক্যাটালগে যাবা, এ ভেক্টরটা দিয়ে গুণ দিবা, এক্সিকিউট চাপবা, সুন্দর মতো তোমার হচ্ছে একটা 2D ভেক্টর চলে আসছে। কেন 2D আসছে ভাইয়া? এখানে তো 3D আসার কথা ছিল কিনা? না, 3D আসার কথা কিন্তু ছিল না, কারণ হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টর নিজে হচ্ছে তারা 2D, তো তোমার এখানে অবশ্যই রেজাল্টটা 2D তে আসবে, ঠিক আছে? এ ভেক্টর যেহেতু নিজে একটা 2D ভেক্টর, তোমার এখানে শুধু আই ক্যাপ জে ক্যাপ দিয়ে মানগুলো আসবে। এইভাবে হচ্ছে আমরা কি করতে পারছি, এ এর দিকে বি এর উপাংশ যে রেজাল্টটা ওটা বের করে নিয়ে আসছে, যেটা কত হওয়া উচিত, এখানে তোমার ক্যালকুলেটর বলতেছে হওয়া উচিত যে 1.0769 আই ক্যাপ প্লাস 1.6153 জে ক্যাপ, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমার অভিক্ষেপ আর উপাংশ কীভাবে বের করা যায়, দুইটা পার্টি হচ্ছে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে দেখে নিছি। ওকে, সো গেল হচ্ছে আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। এখন হচ্ছে আমরা আরও একটা ইম্পর্টেন্ট পার্ট দেবো, যেটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করা। আমরা জানি কি, ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমার ক্যালকুলেটরে আলাদা অপশান লাগবে না, তোমার হচ্ছে ফর্মুলাগুলো কী ছিল ওটা মাথায় রাখলেই হয়ে যায়, ঠিক আছে? ফর্মুলাগুলো কী ছিল এটা কি সবাই মনে আছে? আমার ত্রিভুজের ক্ষেত্রে ফর্মুলা কী ছিল? ধরো ত্রিভুজের দুটো বাহু দেওয়া আছে, যেমন আমি ধরো এখানে বলতেছি সি আর ডি দিয়ে চিন্তা করি, মনে করো সি আর ডি দিয়ে চিন্তা করি, তোমার হচ্ছে মনে করো ত্রিভুজের দুইটা বাহু হচ্ছে একটা সি আর একটা ডি ভেক্টর, তাহলে ফর্মুলা কি বলে যে তোমার সি ক্রস ডি করা উচিত, অ্যান্ড সেটা মডুলাস নিয়ে বা মানটাকে নিয়ে হাফ দিয়ে ভাগ করে দিবা। ফর্মুলা তো এটাই বলে নাকি? আর সামান্তরিক ক্ষেত্রে হচ্ছে দুইটা টাইপ ছিল, ধরো তোমার সি ক্রস ডি যদি বাহু হইতো, তাহলে হচ্ছে ফর্মুলা ছিল কি, জাস্ট সি ক্রস ডি এর যদি সি আর ডি বাহু হইতো, সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু হইতো, তাহলে তোমার হচ্ছে প্যারালোগ্রামটার এরিয়া বা ক্ষেত্রফল আসতে হচ্ছে তোমার ওদের ক্রস প্রোডাক্টের মানটাই, ঠিক আছে? আর যদি সি আর ডি যদি তোমার কর্ণ হইতো বা ডায়াগোনাল হইতো, তাহলে হচ্ছে আমার ওই সি ক্রস ডিকে করার পরে আবার হাফ দিয়ে ভাগ করে দিতে হতো, ঠিক আছে? এগুলো হচ্ছে বেসিক ফর্মুলা ছিল, এটা তুমি অ্যাকচুয়ালি ক্যালকুলেটারে আসলে বসায় করতে হবে, এটা বুঝাই যাচ্ছে কীভাবে করা লাগবে। এর আগে আমরা ক্রস প্রোডাক্ট বের করতে হয় কীভাবে এটা দেখে আসছি, জাস্ট হচ্ছে আমরা এই দুটো দেখে নিব, তোমরা হচ্ছে সবার আগে এটা দেখবো, তবে হাফ দিয়ে করলে তোমার বেসিক্যালি সবগুলো বের হয়ে যাবে। আচ্ছা, আমরা ক্যালকুলেটারে কী দেখবো একটু পরে যাই, আমরা হচ্ছে আগে ফর্মুলাগুলো সবগুলো একটু রিক্যাপ করে নিই। এখানে যেমন তোমার লাস্টই বলা আছে কি, আয়তন নির্ণয় করা ফর্মুলা। আয়তন নির্ণয় করা ফর্মুলা কী ছিল? ফর এক্সাম্পল সেই তোমার হচ্ছে এখানে ধরো সিডি আর এ এই তিনটাকে নিয়ে আমি চিন্তা করছি, ধরো আমার আয়তন নির্ণয় কার হয়? 3D অবজেক্টের হয়। তোমার ত্রিভুজ সামান্তরিক এগুলো হচ্ছে 2D অবজেক্ট, তাই না? তোমার এগুলো শুধু তুমি ক্ষেত্রফল পর্যন্তই বের করতে পারবা, আয়তন বের করতে পারো তুমি হচ্ছে 3D বস্তুগুলোর জন্য। ফর এক্সাম্পল তোমাকে বললো কি, একটা ঘনবস্তু আছে, যেটা ধরো তোমার আয়তাকার ঘনবস্তু, সবগুলা অ্যাঙ্গেলই হচ্ছে তোমার ওখানে 90 ডিগ্রি করে সবগুলা প্লেন বসানো। অথবা তোমাকে বললো অত স্মুথ দিব না আমি তোমাকে একটা সামান্তরিক আকার একটা মানে ধরো ঘনবস্তু দিছে আর কি, যেটা হচ্ছে তোমার কি বলে একটু হেলানো, ঠিক আছে? এটাকে ইংলিশে প্যারালেলো পাইপেট বলা হয়। তো ওই ধরনের বস্তুগুলার আয়তন বের করার জন্য আমরা কীভাবে কী করতে পারি, সেটা একটা ছোট্টখাটো ফর্মুলা ছিল, যে তুমি সামান্তরিক ক্ষেত্রে যেরকম দুইটা বাহু নিতা, যে তোমার দুইটা বাহু থাকলে তুমি হচ্ছে ক্রস প্রোডাক্ট দিয়ে ডিরেক্ট মান বের করে ফেলতে পারতা। এখন যদি আয়তাকার ধরো তোমার যদি ঘনবস্তু হয়, তাহলে তুমি কি করবা, তোমার তিনটা বাহু লাগবে। তোমার হচ্ছে একটা বাহু ধরো এরকম আছে, আরেকটা বাহু নিচে আছে, আরেকটা বাহু ধরো তোমার এখানে হয়তো ঠিকমতো বোঝা যাচ্ছে না, যে তোমার তিনটা বাহু ধরো এখানে যদি এঁকে দেখে হালকা করে একটু, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার একটা আয়তাকার বস্তুর মতো। এখানে হচ্ছে তোমার ধরো এই যে একটা বাহু আছে, এই যে আরেকটা বাহু আছে, এই যে আরেকটা বাহু আছে, ঠিক আছে? 3D অবজেক্ট তোমার হচ্ছে একটু হেলানো মনে হচ্ছে। এই তিনটা বাহুকে ধরো তোমার একটা হচ্ছে এ, আরেকটা বি,
আরেকটা বি আমি কি বলছি এ সি আর ডি নিব, ঠিক আছে। সো একটাকে সি নিচ্ছি, এটাকে ডি নিচ্ছি ধরো, আর নিচের ওই যেটা আছে ভিতরে ওটাকে সি নিচ্ছি, ঠিক আছে। সো এ সি আর ডি তিনটা বাহু দেওয়া আছে ভেক্টর হিসেবে। এখন আমাকে কি করতে বলছে যে এটা আয়তনটা বের করতে হবে, ঠিক আছে। এখন এই আয়তন বের করার ফর্মুলা খুবই সহজ। তোমার হচ্ছে এখানে তিনটা ফর্মুলা আছে, তিনটাই সেম রেজাল্ট দিবে। কিভাবে দেখো, তোমার হচ্ছে যে কোনো দুইটা ভেক্টরের মধ্যে বাহু তো তিনটা, তাই না? যে কোনো দুইটার মধ্যে প্রথমে ক্রস প্রোডাক্ট করবা, ধরো সি আর ডি এর মধ্যে ক্রস প্রোডাক্ট করলাম। এরপর যে রেজাল্টটা আসছে ওটাকে তুমি যে আরেকটা যেটা ভেক্টর বাকি আছে সেটার সাথে ডট করে দিবা। অ্যান্ড এইটা কি বললাম, তোমার তিন ধরনের ফর্মুলা আছে। যে তোমার বাইরে ধরো তোমার এ আছে, বাইরে তোমার সিও থাকতে পারে, বাইরে তোমার ডিও থাকতে পারে। এটার সাথে তোমার ডট হবে, ভিতরে যে দুটো বাকি আছে তাদের মধ্যে ক্রস হবে। দেখো তোমার এ আর ডি এর মধ্যে ক্রস হইলো, অথবা সি আর এ এর মধ্যে ক্রস হইলো, ঠিক আছে। এখন দেখো এই যে তুমি রেজাল্টগুলো বের করতেছো, তোমার ক্ষেত্রফল বলো অথবা আয়তন বলো, তোমার হচ্ছে রেজাল্টগুলোর মধ্যে কোনো একটা পর্যায়ে তোমার ধরো ক্ষেত্রফলের ক্ষেত্রে হয়তো হবে না, কারণ তুমি হচ্ছে ডিরেক্ট মডুলাস নিয়েই নিচ্ছ, তোমার পজিটিভ ভ্যালুই আসবে, ওখানে নিয়ে কোনো নেগেটিভ ভ্যালু আসলে প্যারা নেই। বাট আয়তনের ক্ষেত্রে তুমি যখন এরকম ক্রস করার পর ডট প্রোডাক্ট করবা, তখন দেখবা যে অনেক সময় নেগেটিভ ভ্যালু চলে আসছে। সো বুঝতে পারতেছো আয়তন যেহেতু কখনো নেগেটিভ হতে পারে না, অলওয়েজ পজিটিভ হবে। এর মানে তুমি কি করবা, জাস্ট একটা অ্যাবসলিউট ভ্যালু বা মডুলাস নিয়ে নিবা, বা না নিলেও একই কথা। তোমার হচ্ছে ধরো ফর এক্সাম্পল -31 আসছে, তোমার রেজাল্টটা তার মানে কি হবে, শুধু 31 ঘন একক হবে আর কি। বেসিক্যালি তোমার হচ্ছে মডুলাস নিলেও যা না নিলেও তা তুমি এমনিতে বুঝতে পারতেছো। সো আশা করি মোটামুটি কনসেপ্টটা বুঝতে পারছি। আমরা হচ্ছে এখন ক্যালকুলেটরের মাধ্যমে এসিডি অথবা সিডি এইগুলোর মধ্যে একটু অ্যাপ্লাই করে দেখি যে আসলে এখানে কীভাবে হইতে পারে। দেখো তোমার হচ্ছে এখানে ফার্স্ট অফ অল যে তোমার সি আর ডিকে আমি কি বলছি, ত্রিভুজের দুইটা বাহু। হ্যাঁ, ত্রিভুজের দুইটা বাহু যদি হয়, বা আগে ধরো সামান্তরিক বলি, সামান্তরিকের দুইটা বাহু দেওয়া আছে সি আর ডি। সো ওই সি আর ডি আমি সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে যাচ্ছি। আমার ফর্মুলা হচ্ছে সি ক্রস ডি, সেটার মডুলাস। তাহলে হচ্ছে আমার এখানে সি ডি কোথায় আছে, সবার আগে হচ্ছে আমার সি আছে হচ্ছে ভেক্টরে গেলাম, এখানে সি আছে, এখানে নিলাম, ক্রস নিলাম, বলছি আগে কি সিম্বল দিয়ে ক্রসের কাজটা হয়ে যায়। আমি এখানে না আগেতে আছে, এখানে হচ্ছে তোমার ডি অপশন, এখানে আমি এখন এক্সিকিউট চাপলাম। এটা তোমার কি দিচ্ছে, এটা হচ্ছে তোমার ক্রস প্রোডাক্টটা বেরো দিচ্ছে। এখন দেখো তুমি অ্যাকচুয়ালি এক্সিকিউট না চেপে এখান থেকে তুমি অ্যাকচুয়ালি কাজটা করে ফেলতে পারতা, যে তোমার আসলে মডুলাস অফ সি ক্রস ডি লাগবে না। মডুলাস অফ সি ক্রস ডি মানে কি, মডুলাস অফ সি ক্রস ডি মানে হচ্ছে তোমার অ্যাবসলিউট ভ্যালু অফ সি ক্রস ডি, মানে নিউমেরিক্যাল ক্যালকুলেশনে যাব, অ্যাবসলিউট ভ্যালু নিব এইটার সি ক্রস ডি। আমি এখানে যা লিখলাম যে এবিএস অ্যাবসলিউট অফ ভেক্টর সি ইন্টু ভেক্টর সি ক্রস ভেক্টর ডি, ভেক্টর ডি। তো এইটা আর এটা একই কথা, ঠিক আছে। সো আমি এখানে এক্সিকিউট চাপলে সে তোমাকে যে ভ্যালুটা দিবে ওইটাই অ্যাকচুয়ালি তোমার সি ক্রস ডি এর মডুলাসের মান। অর্থাৎ তোমার সামান্তরিকটা ক্ষেত্রফল হবে কত, যদি সি আর ডি তার বাহু হয় তাহলে ক্ষেত্রফলটা হবে 33.4365 এত বর্গ একক। এখন ধরো তোমাকে বললো কি সি আর ডি আসলে সামান্তরিকের বাহু না, সি আর ডি আসলে ত্রিভুজের বাহু, তাহলে আমার কি করতে হবে, যে রেজাল্ট আসছে সেটাকে জাস্ট 2 দিয়ে ভাগ দেওয়া লাগবে। রেজাল্ট কত আসছে এখন, 16.7182। অর্থাৎ তোমার যদি সিআরডি ত্রিভুজের বাহু হয় অথবা সিআরডি যদি সামান্তরিকের কর্ণ হয়, তাহলে হচ্ছে তোমার দুই ক্ষেত্রেই তোমার ক্ষেত্রফলটা কত আসবে, ওই ত্রিভুজ বা ওই সামান্তরিকের 16.7182, ঠিক আছে। এত বর্গ একক। এটা গেল হচ্ছে আমার ক্ষেত্রফলের পার্ট। আমরা যদি এখন ধরো ওই যে একটা ঘনবস্তুর আয়তন বের করতে চাই এ সি আর ডি দিয়ে, ঠিক আছে, তার তিনটা বাহু হচ্ছে এ সি আর ডি। এ সি আর ডি আমার আগে থেকে স্টোর করা আছে। আমি চাচ্ছি কি, ধরো এক্ষেত্রে ইউজুয়ালি কি করা হয়, তোমার হচ্ছে সিকোয়েন্সিয়ালি দেওয়া থাকে না প্রশ্নে, যে ভেক্টর তিনটা দেওয়া থাকে, একটা ভেক্টর ধরো এটা আছে, আরেকটা ভেক্টর এটা, আরেকটা ভেক্টর এটা, তুমি দেখতে পারতেছো কি যে কোনো কম্বিনেশন নাও তুমি রেজাল্ট সবসময় সেমই আসবে। তাহলে তুমি কি করবা, সবার আগে যেটা আছে সেটা সবার আগে লিখবে, এরপর তুমি ধাপে ধাপে পরেরগুলো লিখবে আগে। যেমন ধরো তোমার এখানে সবার আগে এ ভেক্টরটা আছে, তুমি হচ্ছে সবার আগে তাহলে এই ভেক্টরটাকে নিলে। তুমি চাইলে হচ্ছে এই অন্য যেগুলো নিতে পারতো, তোমার কোনো প্যারা নাই, তুমি আগে সি নিতে পারতো, আগে টি নিতে পারতা। আমার মনে হলো যে আমার যেহেতু এই ভেক্টরটা প্রশ্নে আগেই লেখা আছে, এটাকে আমি আগে নিচ্ছি। সো আমি আগে একে নিলাম। এখন ডট প্রোডাক্ট করা লাগবে, ক্যাটালগে গেলাম, ভেক্টর এখানে আচ্ছা ভেক্টর ক্যালকুলেশন, তোমার হচ্ছে এখানে ডট প্রোডাক্ট নেওয়া লাগবে, ব্র্যাকেট ক্লোজ করা লাগবে, ব্র্যাকেট একটা ওপেন করলাম, আমার হচ্ছে সি আর ডি এর মধ্যে ক্রস প্রোডাক্ট নেওয়া লাগবে। সো সিটা আমার এখানে কোথায় আছে, নিচে এখানে, ক্রস প্রোডাক্ট অফ ডি ভেক্টর, ব্র্যাকেট ক্লোজ করলাম। তো এই রেজাল্টটা হচ্ছে আমার কি দিবে, ডাইমেনশন এরর বলছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, ডাইমেনশন বলার কথা, তোমার হচ্ছে এখানে আচ্ছা ক্রস প্রোডাক্ট হচ্ছে তোমার এখানে ডাইমেনশন তো বলার কথা না, ভেক্টর এ ভেক্টর সিডি ডি এর মধ্যে সিআরডি তো তোমার হচ্ছে এখানে দুইটাই 3D ভেক্টর। তো তোমার এখানে ক্রস প্রোডাক্ট হওয়ার পরে তো ডাইমেনশন এরর, যখন ডট প্রোডাক্ট হবে, আচ্ছা আমরা যদি একটা আলাদা করে করি, এটা ঠিক মতো আসছে। তখন তুমি যদি এখন এটার সাথে
ডট প্রোডাক্ট করতে চাও তোমার হচ্ছে এখানে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কেন হয়েছে এটা। আচ্ছা তোমার হচ্ছে ভেক্টর এ যেহেতু এখানে আগে থেকে 2D হিসেবে ডিফাইন করা আছে, এই কারণে সে আসলে তোমার ভেক্টর এটাকে সে আলাদাভাবে ট্রিট করতেছে। এখানে তুমি যদি ভেক্টর এটাকে 3D হিসেবে এখানে ইনপুট দিতা তাহলে হচ্ছে আর প্যারা হইতো না। তুমি যদি এটাকে ডিফাইন নিউ দিয়ে ধরো কি বলে যে ডাইমেনশন 3, মানে ক্যালকুলেটর এখানে একটা সীমাবদ্ধতা আর কি বলতে পারো যে তুমি সে 2D হিসেবে এটাকে ট্রিট করতেছে, যার কারণে হচ্ছে তুমি দুইটা ভেক্টর যখন তুমি ডট প্রোডাক্ট করতে যাচ্ছ সে বলছে একটা তো 2D আর একটা 3D, সে তাকে হচ্ছে আলাদাভাবে মানে ডট প্রোডাক্ট করতে পারতেছিল। তুমি কি করবা, এটাকে তুমি 3D রাখতেছো, কনফার্ম করলা তোমার হচ্ছে 2Dর মতো চিন্তা করলা, এখানে 2 আর 3 বসালা সবার আগে, আই ক্যাপ জে ক্যাপ, এখানে কে ক্যাপ তো নাই, তুমি তাকে জোর করে 3D বানাতে পারো না, বাট হচ্ছে কে এর পাশে মনে মনে 0 আছে, তো এখানে তুমি 0 বসাই দিয়ে কি করতে পারো, জাস্ট তুমি একে মানে ক্যালকুলেটরকে বোঝানোর জন্য যে আসলে সে ঠিক আছে তুমি যেহেতু 2D দিয়ে কাজ করতে পারতেছো না, তোমাকে আমি এটাকে 3D বানিয়ে দিলাম, এখন হচ্ছে তুমি এটা নিয়ে কাজ করো, ঠিক আছে। এখন হচ্ছে আমরা কি করবো, আগের কাজটা আরেকবার করবো, যে এখানে তোমার ভেক্টর এটাকে নিলাম, আমার হচ্ছে ক্যালকুলেশনে গেলাম, ডট প্রোডাক্ট নেওয়া লাগবে, ব্র্যাকেট ওপেন, সি ক্রস প্রোডাক্ট হচ্ছে তোমার ব্র্যাকেট ক্লোজ, এক্সিকিউট। এবার দেখো এবার তোমাকে সুন্দর মতো বলে দিচ্ছে রেজাল্ট কত, -80, ঠিক আছে। এখন দেখো ওই যে মানে এখন কিন্তু কোনো ডাইমেনশন দেখা নেই, আমরা কি করছি ভেক্টর কিন্তু সেমই রাখছি, জাস্ট 2D আর 3Dর খেলা। মানে ক্যালকুলেটরকে তুমি প্রথমে বলে দিয়েছিলা যে আমার এটা হচ্ছে একটা 2D ভেক্টর, এ হচ্ছে একটা 2D ভেক্টর, সি আর ডি হচ্ছে 3D ভেক্টর, সো সে তোমার বুঝে নিচ্ছে যে এ হচ্ছে 2D, সি আর ডি হচ্ছে 3D। এখানে হচ্ছে যে যখন ক্যালকুলেশন করতে গেছে তার মধ্যে ফাংশনটা বা মানে প্রোগ্রামই তাকে ওভাবে করা হয়েছে যে তুমি কখনো 2D আর 3D এর মধ্যে এই ধরনের ডট প্রোডাক্টটা অপারেশন করতে পারবে না, যার কারণে সে বুঝতে পারছে কি এখানে যেহেতু এ ভেক্টর 2D আমি যেটা করতে পারবো না, সে তোমাকে কি বলে দিচ্ছে ডাইমেনশন এরর, কিন্তু রিয়ালি এটা অ্যাকচুয়ালি ডাইমেনশন এরর না, তুমি চাইলে হচ্ছে এটাকে 3D মনে মনে চিন্তা করে নিতেই পারো, যেটা হচ্ছে ক্যালকুলেটর আসলে ওই পর্যন্ত তার জ্ঞান তাকে দেওয়া হয় না, এই কারণে সে আসলে করতে পারে না। আমরা কি করছি নিজেদের জ্ঞানটা খাটা একটু চেঞ্জ করে নিয়েছি। এখানে তুমি একটা কাজ সেফ থাকার জন্য একটা কাজ তুমি করতে পারো, অলওয়েজ এই ভেক্টরগুলোকে 3D তে ডিফাইন করবা, ঠিক আছে, মানে যাতে তোমার এরকম ধরনের প্যারা না পড়তে হয়, ঠিক আছে। একই কথা না জিনিসটা, তুমি যদি 3D তে ডিফাইন করো 2 আই ক্যাপ, প্রথমে 2 আর 3 ইনপুট দিবা, কে ক্যাপ যেহেতু নাই 0 ইনপুট দিলাম, আমি এখানে যেরকম করে করছি। বি এর ক্ষেত্রে ধরো সেম কাজ করলা, 2D তে ডিফাইন না করে অলওয়েজ 3D তে ডিফাইন করা, তাহলে তোমার জন্য অ্যাকচুয়ালি একটা হাতেও প্র্যাকটিস হয়ে যাবে যে তুমি যখনই ভেক্টর ডিফাইন করতে যাবা অলওয়েজ তুমি 3D তে চলে যাবে, কখনো তোমার 2D নাকি 3D মাথায় অত কিছু চিন্তা করে টাইম ওয়েস্ট করতে হবে না আর কি, অলওয়েজ তুমি 3D তে চলে যাবা, এরপর দেখবা যে ভেক্টর কি দেওয়া আছে ওই অনুযায়ী ইনপুট দিয়ে দিলে আর কি, ঠিক আছে। এটার জন্য তোমার জন্য একটু টাইম সেভিং হইতেও পারে। এখন দেখো সো 3D তে সবসময় ইনপুট দিলা, ইনপুট দেওয়ার পরে বাকি কাজগুলো করলা সুন্দর মতো, সে তোমাকে রেজাল্ট দিয়ে দিল কত, -80। ওই যে বলছিলাম না এই ধরনের ম্যাথ করার সময় কোনো কোনো ক্ষেত্রে হয়তো তোমার এখানে রেজাল্টটা মাইনাসে চলে আসতে পারে। এখন আয়তন তো কখনো মাইনাস হতে পারে না, আমরা সবাই জানি। সো এখানে -80 আসলো, আমার কোনো প্যারা নেই, ভয় পাওয়ার কোনো কিছু নেই, রেজাল্ট ঠিকই আছে, খালি এখানে আমার 80 ভ্যালুটাকে নেওয়া লাগবে। যদি এমসিকিউ হয় আমি হচ্ছে এমসিকিউতে অপশান শুধু 80 কোথাও লেখা আছে কিনা ওটা দাগাবো, ধরো অপশানে -80ও আছে ওটা কখনো দাগাবো না, কারণ হচ্ছে আয়তন বলছে ভাইয়া, আয়তন হচ্ছে আমার অলওয়েজ পজিটিভ হয়। আর ধরো তোমার রিটার্ন আসলো, রিটার্ন আসার পর তুমি কি করবা, তুমি হচ্ছে আরেকটা এক্সট্রা লাইন লিখবা যে মডুলাস অফ এইটা, যে তোমার ধরো এ ডট সি ক্রস ডি মডুলাস অফ এটা ইজ ইকুয়াল টু মডুলাস অফ -80 ইজ ইকুয়াল টু 80 ঘন একক, ঠিক আছে। আচ্ছা তো বুঝতে পারলাম আমরা কীভাবে হচ্ছে ক্যালকুলেটরের মাধ্যমে এই ফাংশনগুলো ইউজ করে ম্যাথ করতে পারি। আচ্ছা এখন দেখো তোমার হচ্ছে ভেক্টরের লব্ধি নির্ণয় করা, এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, এই ধরনের ম্যাথগুলো হচ্ছে আমাদের অনেক বেশি কাজে লাগে, মানে হচ্ছে অনেক বেশি আসে, যে তোমার দেখবা যে ফিজিক্সে তো আসেই তোমার হচ্ছে বিভিন্ন ভেক্টরের লব্ধি নির্ণয় করা, তোমার হচ্ছে ম্যাথেও দেখবা কি লাস্টের দিকে তোমার কি বলে যে গতিবিদ্যা যে পার্টটা আছে অথবা তোমার স্থিতিবিদ্যা যে পার্ট আছে সেকেন্ড পেপারের, ঠিক আছে, ওখানে দেখবা যে তোমার হচ্ছে এগুলা আসতেছে আর কি, ঠিক আছে। এখন দেখো তোমার হচ্ছে একটু যদি ক্লোজ করি, কি বলছে যে তোমার হচ্ছে লব্ধি নির্ণয় করতে, কয়টা ভেক্টর দেওয়া আছে, 4টা ভেক্টর দেওয়া আছে, ভেক্টরের মান দেওয়া আছে, অ্যান্ড তোমার একটা রেফারেন্স অ্যাঙ্গেল বা যেটা বলো এক্স অক্ষের সাথে প্রথমটার অ্যাঙ্গেল দেওয়া আছে 60 ডিগ্রি, ওয়াই অক্ষের সাথে দ্বিতীয়টার অ্যাঙ্গেল দেওয়া আছে 60 ডিগ্রি, অ্যান্ড এখানে তোমার 4 নিউটন 60 ডিগ্রি, 3 নিউটন 45 ডিগ্রি, 6 নিউটন 30 ডিগ্রি, এভাবে করে বলে দেওয়া আছে 4টা ফোর্স, অ্যাকচুয়ালি ফোর্স ভেক্টর এগুলো, যেহেতু নিউটন দেওয়া আছে ওখান থেকে বুঝতে পারছি কি ফোর্স ভেক্টর। তার মানে ফিজিক্স হচ্ছে আমরা দেখবো যে প্রায় এরকম একটা সিঙ্গল অবজেক্টের উপরে বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, তোমার হচ্ছে বলছে রেজাল্টেন্ট ফোর্স বা রেজাল্টেন্ট বা লব্ধি ভেক্টর যেটা
লব্ধি ফোর্স যেটা ওটা বের করতে, ঠিক আছে। এখন ওটা বের করার জন্য তুমি কি করবা, তুমি হচ্ছে সবার আগে কিভাবে হাতে কলমে করতা, যদি হাতে কলমে হইতো বা রিটেনে আসতো বা সিকিউতে আসতো, তুমি কি করতা, তুমি হচ্ছে কম্পোনেন্টে ভাগ করতে বা উপাংশে ভাগ করতে, তাই না? যে তোমার হচ্ছে ভালো কথা, এটা হচ্ছে 5 নিউটন এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি তৈরি করছে, আমি এটাকে বলতে পারি 5 cos 60 ডিগ্রি আই ক্যাপ প্লাস 5 sin 60 ডিগ্রি জে ক্যাপ, ঠিক আছে। এইভাবে তুমি ধরে ধরে সবগুলো ভেক্টরকে ভাঙাই তারপরে যোগ করতা, যোগ করার পর যে রেজাল্টটা আসতো ওইখান থেকে তুমি আবার ডিগ্রিতে বা ওই যে কোন আর ডিগ্রির পার্টটা যেতে ওখান থেকে তারপর তুমি বাকি হিসাব কিতাব করতে আর কি, ঠিক আছে। এখন কথা হচ্ছে ওটা গেল তোমার রিটার্নের জন্য, আমরা কি করতেছি, ক্যালকুলেটার ইউজ করতেছি না। ক্যালকুলেটারের মাধ্যমে আমরা আসলে কিভাবে ইজিলি ম্যাথটা করতে পারি ওটা আমরা দেখব, ঠিক আছে। এখন আমি ধরো তোমাকে বললাম কি এত কম না, আমি এখানে আরো একটা ধরো 2 নিউটনের আরো একটা ফোর্স নিয়েছি, ঠিক আছে। আমার একটু কম মনে হচ্ছিল যে মাত্র 4টা কোণ না থাক, আমি আর একটা কোণ আর মাত্র 4টা ফোর্স দেওয়া আছে, আর একটা বাড়াই নি, 2 নিউটনের একটা ফোর্স বাড়াই নিচ্ছি, কোন দিকে, একবারে ধরো এক্স অক্ষ বলতে পারো, মনে মনে এক্স অক্ষের দিকে বাড়াই নিলাম। এখন দেখো এখানে যে জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে ক্যালকুলেটর করার সময়, যে আসলে কিভাবে আমরা লব্ধি বের করার পার্টটা ক্যালকুলেটর ইজিলি করতে পারি। তোমার আমরা এর আগে একটা ভিডিওতে কমপ্লেক্স নাম্বার দেখে আসছিলাম, ওখানে বলছিলাম কি বলিনি খেয়াল না ঠিক মতো, তোমার হচ্ছে কমপ্লেক্স নাম্বার আর ভেক্টর আসলে হচ্ছে পরস্পর ইন্টারচেঞ্জেবল, মানে হচ্ছে তুমি একটা ভেক্টরকে কমপ্লেক্স নাম্বার হিসেবে লিখতে পারো অথবা একটা কমপ্লেক্স নাম্বারকে ভেক্টর হিসেবে লিখতে পারো। কমপ্লেক্স নাম্বারে কি থাকে, মানে আসলে মিলটা আসলে কিভাবে হইলো, কমপ্লেক্স নাম্বারে হচ্ছে দেখবা যে একটা মান থাকে না, তোমার হচ্ছে আর কমা থিটা, এই আকারে কমপ্লেক্স নাম্বারকে প্রকাশ করা যেত, মনে আছে, আর কমা থিটা। আরটা তোমার কি বলতো, আরটা হচ্ছে তোমার মডুলাস, থিটা হইতো আর্গুমেন্ট। ভেক্টরের কথা চিন্তা করো, ভেক্টরে কিন্তু এই দুইটা জিনিস আছে, তোমার হচ্ছে ভেক্টরের ক্ষেত্রে তুমি হচ্ছে একটা মান পাও, একটা দিক পাও, তাই না? কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে জিনিসটা কিন্তু অনেকটা সেম। মডুলাস মানে বুঝাতে তোমার হচ্ছে ওই ইয়াটার মানটা, ধরো তুমি যদি আর্গন প্লেনে বসাইতা, আর্গন প্লেনে বসা হচ্ছে তোমার ওই লাইনটার ভ্যালুটা মানে লেন্থটা হইতো আর, মডুলাসটা হইতো আর, অ্যান্ড তোমার এক্স অক্ষের সাথে বা রেফারেন্স লাইনের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে সেটা তো আর্গুমেন্ট, সেটাকে তুমি বলতে হচ্ছে আসলে থিটা, ঠিক আছে। ভেক্টরের ক্ষেত্রে কারেন্টটা কিন্তু জিনিসটা কিন্তু পুরোপুরি সেম। দেখো ভেক্টরের ক্ষেত্রে তুমি কি বলো যে তোমার এখানে হ্যাঁ ভেক্টরটা হচ্ছে এতটুকু, এই অ্যারোটা লেন্থ হবে তোমার বা ম্যাগনিচিউডটা হবে তোমার ভেক্টরটার মান, অ্যান্ড এই অ্যারোটা রেফারেন্স লাইন যেটা আছে তার সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে সেটা হচ্ছে তোমার ভেক্টরটার দিক, ঠিক আছে। তো বুঝতে পারতেছি ভেক্টর আর কমপ্লেক্সের মধ্যে খুবই সুন্দর একটা মিল আছে, তার মানে হচ্ছে আমি কমপ্লেক্স নাম্বারের কনসেপ্টটাকে ভেক্টরের ক্ষেত্রেও খাটাইতে পারি, ঠিক আছে। তার মানে এখানে আমি এতগুলো কথা বলার রিজনটা কি, এতগুলো কথা বলার রিজন বা এতগুলো কথা সামারি হচ্ছে একটাই, তোমার এখানে যতগুলো ভেক্টর দেওয়া থাকুক, ধরো তোমার এখানে মাত্র আমি 5টা দিছি, 100টা ভেক্টর দেওয়া আছে, 100টা ভেক্টরকে তুমি কি করবা, এরকম আর থিটা ফর্মেটে সাজাবা, ঠিক আছে। এখন আরটা তো বুঝতেই পারছি, আরটা কোথা থেকে আসতেছে, প্রত্যেকটা ভেক্টরের মান, এখানে প্রত্যেকটা ভেক্টরের মান দেওয়াই আছে সুন্দর মতো, 2 5 4 3 6, মান নিয়ে কোনো প্যারা নেই, প্যারা হচ্ছে খালি দিকটা নিয়ে বা থিটাটা নিয়ে। থিটা এখানে কত দেওয়া আছে, 60 ডিগ্রি দেওয়া আছে, এখানে 60 ডিগ্রি দেওয়া আছে। কথা হচ্ছে এই থিটাটা মানে ভেক্টর ম্যাথ করার সময় থিটাটা অলওয়েজ কোন দিকের থেকে নেওয়া লাগবে, কমপ্লেক্স নাম্বার সময় কি করতাম আমরা অলওয়েজ একটা রেফারেন্স লাইন নিতাম, ধরো আমরা এক্স অক্ষের পজিটিভ দিকটাকে রেফারেন্স করতাম, সেটার রেসপেক্টে বাকি সবগুলো অ্যাঙ্গেল বের করতাম, ঠিক আছে। তো ভেক্টরের ক্ষেত্রে আমাকে ওরকম করা লাগবে যে এখানে তো তোমার আসলে প্রথমটা ঠিক আছে সুন্দর মতো এই পজিটিভ দিকের রেসপেক্টে দেওয়া আছে, বাট পরেরটা ক্ষেত্রে কি করছে ওয়াই অক্ষের সাথে দিছে, ঠিক আছে, অ্যাঙ্গেলটা। তো আমার ওইভাবে নেওয়া যাবে না, আমাকে হচ্ছে এই যে এক্স অক্ষের রেসপেক্টে নেওয়া লাগবে, দ্যাট মিনস হচ্ছে কি তোমার প্রথমটার ক্ষেত্রে কি আসবে, 5 মিটারের ক্ষেত্রে তোমার আর থিটা ফরম্যাটে কি আসবে, আসবে হচ্ছে 5 অ্যাঙ্গেল 60 ডিগ্রি। দ্বিতীয়টার ক্ষেত্রে কি হবে, মান বা ম্যাগনিটিউড হচ্ছে 4, কোণ কত হবে 60 ডিগ্রি না, দেখো তোমার এই যে এটার সাথে যদি চিন্তা করো প্রথমে 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, দ্যাট মিনস হচ্ছে 150 ডিগ্রি টোটাল, ঠিক আছে। এভাবে হচ্ছে তুমি যদি পরেরটা কথা চিন্তা করো 3 নিউটন, এখানে তোমার কত আসবে 3 অ্যাঙ্গেল 45 ডিগ্রি, কার পরে প্রথমে সবার আগে 180 ডিগ্রি গেছি, তারপরে 45 ডিগ্রি, দ্যাট মিনস হচ্ছে 225 ডিগ্রি, অ্যান্ড লাস্টলি তোমার যে 6 নিউটন আছে এটার জন্য কত হবে, প্রথমে তো 6 মান, তারপর তোমার 30 ডিগ্রি হচ্ছে 270 ডিগ্রি পুরোপুরি যাওয়ার পরে এক্সট্রা 30 ডিগ্রি, দ্যাট মিনস হচ্ছে 300 ডিগ্রি হচ্ছে আমার এই ক্ষেত্রে। এখানে ছোট্ট একটা জিনিস মিস চলে গেছে, প্রথম যেটা আমি যেটা নিজে ইন্ট্রোডিউস করছিলাম, এখানে তোমার হচ্ছে 2 নিউটনের জন্য কত হবে, 2 হচ্ছে তার ম্যাগনিটিউড, অ্যান্ড অ্যাঙ্গেলটা কত হবে, সে তো একবারে যেদিকে রেফারেন্স করছে ওইদিকে আছে, সো অ্যাঙ্গেলটা কত হবে অবভিয়াসলি 0 ডিগ্রি হবে, ঠিক আছে। তো আমার হচ্ছে সবগুলো ভেক্টরকেই ওই যে আর থিটা ফরম্যাটে ওইভাবে সাজানো শেষ, এখন হচ্ছে আমি তাদের লব্ধিটাকে বের করব, ঠিক আছে। তো এখন যদি আমি লব্ধিটা একটু বের করতে যাই তাহলে হচ্ছে এখন দেখো আমার এখন ধরে কোন ফরম্যাটে ছিলাম আমি ক্যালকুলেটরে,
ভেক্টর ফরম্যাটে আমার হচ্ছে ভেক্টর ফরম্যাটে কাজটা এখন আর করা যাবে না। কেন? কারণ হচ্ছে আমি বলছি কি ভেক্টরটাকে আমি এখানে আসলে কী করছি আর থিটার মাধ্যমে প্রেজেন্ট করার মাধ্যমে আসলে কমপ্লেক্সের মাধ্যমে কমপ্লেক্স নাম্বারের মাধ্যমে প্রেজেন্ট করতেছি। সো আমাকে এখানে আসলে সব ক্যালকুলেশন এখন কমপ্লেক্স নাম্বারের মাধ্যমে করা লাগবে। আমি কী করবো কমপ্লেক্সের জগতে এন্টার করবো, জাস্ট উপরেই আছে কমপ্লেক্স, ঢুকলাম কমপ্লেক্সের জগতে। এখন হচ্ছে আমি কী করা লাগবে এই যে তুমি যতগুলা আর থিটা ফরম্যাট পাইছো সবগুলোকে ধরে ধরে ক্যালকুলেটরে তুলবা। দেখো আমি এখানে প্রথমে নিলাম এটা, এবার একটা অ্যাঙ্গেল সিম্বল লাগবে। অ্যাঙ্গেল সিম্বলটা কোথায় ছিল তোমার এই যে কমপ্লেক্সে যাবা, তোমার হচ্ছে এই যে এখানে একটা অ্যাঙ্গেল সিম্বল আছে, এখান থেকে অ্যাক্সেস করলাম অ্যাঙ্গেল সিম্বলটা। প্রথমে 0 2 0 সবার আগে আমি এখান থেকে আছি 2 0, এরপর 560। বাট এখানে ছোট্ট একটা বিষয় সাবধান থাকতে হবে যে তোমার ক্যালকুলেটরটা কোন মোডে আছে। ছোটো করে ডি লেখা আছে, দ্যাট মিনস হোয়াট, ছোটো করে ডি মানে হচ্ছে সে ডিগ্রি মোডে আছে, রেডিয়ান মোডে নাই। কারণ কি সাবধান কেন থাকতে হবে, তোমার কখনো কখনো হয়তো এই অ্যাঙ্গেলগুলা রেডিয়ান মোডে থাকতে পারে, অথবা অ্যাঙ্গেলগুলো ডিগ্রিতে আছে, তোমার ক্যালকুলেটরটা কোনো একটা কারণে রেডিয়ান মোডে আছে। তখন তুমি আসলে অ্যাঙ্গেলের মানগুলো যদি এভাবে 60 150 বসাও রেজাল্ট সম্পূর্ণভাবে ভুল আসবে, ঠিক আছে? তো এই ব্যাপারে একটু সাবধান থাকতে হবে। তো এখন যদি আমি 2 0 বসালাম, এরপর আমার কত আছে 560 নিলাম, প্লাস হচ্ছে 4 150, ঠিক আছে 4 150 150, এরপর হচ্ছে তোমার 3 2 2 5, তারপর হচ্ছে 3 2 2 5, এরপর হচ্ছে তোমার কত আছে 6 300। যদি এখন একটু চেক করে নিই আসলে আমার সবগুলো আসছে কিনা, শুরু থেকে দেখি। আমার হচ্ছে সবার আগে 2 0 আসছে, তারপরে 560 আসছে, এরপরে 4 150 আসছে, 3 2 2 5 আসছে, অ্যান্ড 6 300 সবই আসছে। সো আমার সবগুলো তোলা শেষ, খালি এক্সিকিউট বাটনটা ক্লিক করা বাকি। এক্সিকিউট বাটনটা ক্লিক করলাম, সে আমাকে কি বলতেছে রেজাল্ট হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বারে দেখাচ্ছে যে 1.914 অ্যান্ড মাইনাস 0.98734574, এটা এত আই ক্যাপ, ঠিক আছে, এত আই বোঝাচ্ছে কি মানে সে কমপ্লেক্স নাম্বারে তোমাকে রেজাল্টটা দেখাচ্ছে এত। এখন দেখো তুমি যে জিনিসটা পাইছো এটার সাথে আসলে তোমার এখানে মানে মিলটা কোথায়। দেখো তুমি যদি এখান থেকে চিন্তা করো একটু যে আমরা আসলে কমপ্লেক্সকে ভেক্টরের মধ্যে প্রেজেন্ট করছি না, সো আমার হচ্ছে প্রত্যেক ক্ষেত্রেই হচ্ছে একটা রিলেশন থাকা উচিত যে এখানে কিভাবে আর থিটা আর মেইন ভেক্টরের মধ্যে চেঞ্জ করতেছি ওটার মধ্যে একটা রিলেশন থাকা উচিত। আমি যদি একটু রিলেশনটা দেখাই, এখানে হচ্ছে তোমার পরে স্লাইডে আছে, আচ্ছা এখানে, হ্যাঁ দেখো আমি যেটা বলছিলাম যে আর থিটা তো সবার আগে নিছি, আর থিটার মাধ্যমে তো দেখাইছি আগেই। তোমাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই, ধরো তোমার আছে কি কমপ্লেক্স নাম্বারে 3 + 4 আই ক্যাপ, সরি আই ক্যাপটা শুধু আই, এটা একটা কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে এখনো ভেক্টরে যায়নি, এটা একটা কমপ্লেক্স নাম্বার 3 + 4 আই। তুমি যদি এটাকে ভেক্টরে কনভার্ট করো তাহলে আসলে কি দাঁড়াবে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। বুঝতে পারছি? মানে হচ্ছে প্রথমে দেখা গেলো তোমার আর থিটা ফরম্যাট মানে মান আর দিক, ওইটা দিয়ে একটা ফরম্যাট আছে আমি জানি। আরেকটা ফরম্যাট হচ্ছে আমার কমপ্লেক্স নাম্বারে যে এইভাবে a + ib আকারে লেখা যেত। সো এইটার সাথে আসলে ভেক্টরের রিলেশনটা কোথায় ওইটা একটু দেখানোর চেষ্টা করতেছি যে আসলে তোমার তো ভেক্টরের ক্ষেত্রে যেরকম দুইটা টাইপ আছে, দুইটা ফরম্যাট আছে, একটা হচ্ছে তোমার এরকম আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ দিয়ে লেখা, আর একটা হচ্ছে তোমার শুধু মান আর দিক দিয়ে লেখা, ঠিক আছে। আর একইভাবে তোমার কমপ্লেক্স নাম্বার দুটো টাইপ আছে, এটা হচ্ছে তোমার এক্স আই কে প্লাস ওয়াই জে ক্যাপ দিয়ে এক্স প্লাস আই ওয়াই এভাবে লেখা, আর এটা হচ্ছে তোমার পোলার রূপে এভাবে লেখা, ঠিক আছে। সো ওই যে দুইটা টাইপ বা দুইটা ফরম্যাটের মধ্যে যে রিলেশনটা ভেক্টর আর কমপ্লেক্সের মধ্যে এটা একটু দেখাচ্ছি। তো তোমার সেকেন্ড যে ফরম্যাটটা সেটা হচ্ছে তোমার কমপ্লেক্সের ক্ষেত্রে তুমি হচ্ছে এক্স প্লাস আই ওয়াই আকারে এভাবে লিখতে পারো 3 + 4i ক্যাপ। এটাকে তুমি যদি ভেক্টরের মতো চিন্তা করো তাহলে কি দাঁড়াবে, এটা আসলে দাঁড়াবে হচ্ছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, ঠিক আছে। সো এই কনসেপ্টটাই ইউজ করে আমি যদি এখন এখানে অ্যাপ্লাই করি আসলে কি বোঝাচ্ছে যে তুমি যে এতগুলো লব্ধি মানে এতগুলো ভেক্টর যোগ করলে আসলে কমপ্লেক্সে রূপান্তর করে তোমাকে এখানে বলতেছে যে রেজাল্টটা হচ্ছে কি আসলে কমপ্লেক্সের এক্স প্লাস আই ওয়াই আকারে দেখাচ্ছে, তোমাকে রেজাল্ট হচ্ছে এইটা। তুমি যদি ভেক্টরের মতো করে চিন্তা করো তাহলে হবে কি 1.915 বা 9146 আই ক্যাপ মাইনাস 0.9873 জে ক্যাপ, ঠিক আছে। সো তোমার এখানে রেজাল্টটা আসলে হচ্ছে যদি তুমি আই ক্যাপ জি ক্যাপ দিয়ে চিন্তা করো তাহলে এটা হবে। অ্যান্ড তুমি যদি আই ক্যাপ জি ক্যাপ দিয়ে চিন্তা না করে ম্যাগনিটিউড আর ডিগ্রি বা অ্যাঙ্গেল বা দিক দিয়ে চিন্তা করো, তাহলে তোমাকে বললো কি এগুলো সবগুলো যোগ করলে আসলে যে রেজাল্টেন্টটা বা লব্ধিটা হবে তার লব্ধির মানটা কত হবে
এবং দিকটা কত হবে। তোমাকে সরাসরি প্রশ্ন ওটাই জিজ্ঞেস করছে, তোমাকে প্রশ্নে বলে নাই যে আই ক্যাপ জে ক্যাপ দিয়ে লব্ধিটা লিখো, তোমাকে সরাসরি প্রশ্ন জিজ্ঞেস করছে যে এতগুলো ভেক্টরকে যোগ করে তোমার লব্ধির মান এবং দিক কী হবে। তুমি সরাসরি যদি এটা বের করতে চাও, আমাদের মনে আছে কমপ্লেক্সের ক্ষেত্রে হচ্ছে আমরা ফরম্যাট চেঞ্জ করতে শিখছিলাম যে রেক্ট্যাঙ্গুলার থেকে পোলারে যাওয়ার জন্য এভাবে চাপতাম, সে তোমাকে সুন্দর করে দেখাই দিচ্ছে কি যে তোমার এতগুলো ভেক্টর যোগ করলে যে লব্ধিটা পাবা তার লব্ধির মান বা ম্যাগনিটিউডটা হবে 2.154 নিউটন এবং তার দিকটা কোন দিকে হবে, দিকটা হবে -27.28 ডিগ্রি। মানে হচ্ছে কি সেটা হচ্ছে আসলে যে রেফারেন্স লাইনটা ধরছিল সেটার পজিটিভ দিকে যাবে না, নেগেটিভ দিকে 27.28 ডিগ্রি চলে যাবে, ঠিক আছে। তো তোমার নেগেটিভ এই দিকে আনুমানিক এই দিকে কিছু একটা হবে, লব্ধির যে রেজাল্টেন্ট যেটা আছে সেই ভেক্টরটা ওই দিকে থাকবে, ঠিক আছে, যার মান হবে কত, মান হবে হচ্ছে 2.154 ডিগ্রি, সরি 2.154 নিউটন অ্যান্ড দিক হবে তোমার -27.28 ডিগ্রি, ঠিক আছে। এইভাবে হচ্ছে আমরা আসলে ভেক্টরের এই ম্যাথটাকে কমপ্লেক্স নাম্বারের কনসেপ্ট ইউজ করে খুবই ইজিলি করে ফেলতে পারি। এখন তুমি যদি মনে করো যে হাতে কলমে যদি করতে, ধরো এমসিকিউতে আসছে হাতে কলমে করতে গেলে অনেক প্যারা খাইতে হইতো না, ধরো তোমার যদি আই ক্যাপ জে ক্যাপে কনভার্ট করে করা লাগতো, অনেক কিন্তু প্যারা খাইতে হতো। তুমি হচ্ছে এখন এই যে জাস্ট কমপ্লেক্স নাম্বারের কনসেপ্টটা ইউজ করে তুমি খুবই ইজিলি ম্যাথটাকে দ্রুত সলভ করে ফেলতে পারছো, ঠিক আছে। আর তোমার ধরো সিকিউতে আসছে বা রিটেনে আসছে, তুমি চাইলে হচ্ছে মিলাই নেওয়ার জন্য এটাকে অ্যাপ্লাই করতে পারো একইভাবে। ওকে, আমরা যদি এখন আমাদের লাস্ট টপিকে যাই, আংশিক অন্তরীকরণ, ঠিক আছে। এই টপিকটা বেসিক্যালি অন্তরীকরণ দেখে মনে হতে পারে যে ক্যালকুলাসে থাকা উচিত ছিল, বাট আংশিক অন্তরীকরণ আমরা মূলত হচ্ছে ফিজিক্সের যে আমাদের ভেক্টর ক্যালকুলাস আছে না, কার্ল ডাইভারজেন্স ওগুলো বের করা, সো গ্রেডিয়েন্ট কার্ল ডাইভারজেন্স ওই পার্টগুলোতে আমরা মূলত এই ধরনের আংশিক অন্তরীকরণের কনসেপ্টটাকে ইউজ করে থাকি। এখন এই কারণে হচ্ছে আমরা মূলত এখানে ওটা ইনক্লুড করে দিয়েছি, যেহেতু ভেক্টরের মধ্যেই ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারের মধ্যে যেহেতু থাকে, তাহলে হচ্ছে আমরা এই কারণে লাস্টে এখানে ইনক্লুড করে দিয়েছি। সো এখানে তোমার কি বলছে যে একটা ফাংশন দেওয়া আছে এক্স ওয়াই জেড চলকের ফাংশনটা হচ্ছে এরকম, ফাংশনের স্মল এফ অফ এক্স, এটা আসলে কি বোঝায়, এটা দিয়ে বোঝা হচ্ছে এক্স এর সাপেক্ষে এই ফাংশনটার অন্তরীকরণ বোঝায়, ঠিক আছে। সো স্মল এফ নিচে এরকম একটা এক্স ছোট করে এক্স দিয়ে কি বোঝায় যে এক্স চলকের সাপেক্ষে এই ফাংশনটার অন্তরীকরণ করবা, করার পরে 0, 1, 5 বসাবা, এক্সের জায়গায় 0 বসাবা, ওয়াই এর জায়গায় 1 বসাবা, 0 এর জায়গায় 5 বসাবা, বসালে যে রেজাল্টটা আসবে সেটা, ঠিক আছে। এটাতে কিন্তু এরকম বোঝাচ্ছে না যে এই ফাংশনটার মধ্যে 0, 1, 5 বসাবা তারপর রেজাল্ট বলতে হবে, অথবা এই ফাংশনের মধ্যে 0, 1, 5 বসাবা তারপরে অন্তরীকরণ করবে, এরকম না। আগে অন্তরীকরণ করবা কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, করার পরে তুমি এখানে কি বসাবা, যত যে রেজাল্টটা পাবা সেটার মধ্যে তুমি এক্স এর জায়গায় 0, ওয়াই এর জায়গায় 1, 0 এর জায়গায় 5 বসাবা, তারপর তুমি রেজাল্ট যেটা পাচ্ছ ওটাকে তুমি মানটা তুমি বসাবে, ঠিক আছে। সো এই ম্যাথটা করার জন্য আমরা কি করব, আমার এই ম্যাথটা করার জন্য মূলত ভেক্টর ফরম্যাটে যাওয়া লাগে না, তোমার হচ্ছে বেসিক্যালি এখানে যেহেতু ওই যে ক্যালকুলাসের ম্যাথ, এখানে তোমার হচ্ছে অ্যাকচুয়ালি ক্যালকুলাসের থেকেই করা লাগে আর কি। সো বেসিক্যালি তোমার এখানে ডিফারেন্সিয়েট করা লাগবে না, এক্স এর সাপেক্ষে ফাংশনটাকে ডিফারেন্সিয়েট বা অন্তরীকরণ করা লাগবে। সো যেহেতু ডিফারেন্সিয়েশন করা লাগবে, আমরা হচ্ছে সবার আগে ডিফারেন্সিয়েশন অপশনটাকে এনেবল করবো। যেমন ফাংশন অ্যানালাইসিসে গেলাম, কোথা থেকে আসছে আগে আবার দেখাই, ক্যাটালগে গেলাম, ফাংশন অ্যানালাইসিসে গেলাম, ডেরিভেটিভ ডিডিএক্স আসছে, এই যে অপশনটা, এখানে তোমাকে আসলে কাজটা করা লাগবে। দেখো তোমার কি বলছে যে এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করা লাগবে এক্স এর সাপেক্ষে, ঠিক আছে। সো যেহেতু ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করা লাগবে, আগে আমি ফাংশনটাকে পুরোপুরি তুলি। সবার আগে কি আছে, এক্স কিউব, এক্স হচ্ছে আমার এখানে আছে, এখানে পাওয়ার নিলাম 3 কিউব, ভালো কথা। এরপর আছে কি প্লাস 3x স্কোয়ার জেড ডিভাইডেড বাই ওয়াই, তোমার 3x স্কোয়ার, জেড কোথায় আছে ভাইয়া, দেখো তোমার হচ্ছে এখানে গোল্ডেন কালার দিয়ে দেখো 0-র সাথে এক্স আরও একটা আছে, ভালো কথা। এই যে তোমার দশমিক বা ডেসিমাল পয়েন্ট, এর উপর একটা ওয়াই আছে, ইন্টু 10 টু দি পাওয়ার যে বাটনটা আছে সেটার উপরে একটা ছোট্ট করে জেড আছে। সো আমি শিফট বাটনটা চেপে এখানে ক্লিক করলাম, জেড পেয়ে গেলাম। এখন আমি এখানে যাব, এখানে গিয়ে তোমার হচ্ছে নিচে তোমার কি বসানো লাগবে, ওয়াই বসানো লাগবে। একইভাবে শিফট দিয়ে এখানে দিলাম, ওয়াই চলে আসছে। ওকে, লাস্টলি আমার কি আছে পাশে, যে জেড ই টু দি পাওয়ার এক্স ওয়াই। সো আগে সবার আগে আগের মতো জেড আনা লাগবে। ইটা কোথায় আছে দেখো তো, ই হচ্ছে দেখো এই যে এইটার উপর একটা ই আছে, ই দিলাম, এটার মাথায় পাওয়ার হচ্ছে কত, এক্স ওয়াই, এক্স এখানে, ওয়াই হচ্ছে এখানে, ঠিক আছে। সো আমার পুরো ফাংশনটা তোলা শেষ, ফাংশনের বাইরে বের হইলাম, এখানে আসলাম, বলছে এক্স এর মান কত, মানে এক্স এর মান কত জন্য তুমি আসলে বের করতে চাচ্ছ, ঠিক আছে। তো এক্স এর মান আমার হচ্ছে এখানে বলা আছে 0, আমি 0 বসালাম, বাট এখানে ছোট্ট একটা ঝামেলা আছে, এক্স এর মান 0, ঠিক আছে, বাট ওয়াই এর মান 1, জেড এর মান 5, এগুলোর কি হবে, এগুলো তো বসানোর কোনো অপশন নেই। এই যে অপশনটা, এটা এনেবল করার জন্য তুমি কি করবা,
সিডাব্লিউ ক্যালকুলেটরের ক্ষেত্রে এখানে দেখো ভ্যারিয়েবল একটা বাটন আছে না, এই বাটনে ক্লিক করবা, করার পর তুমি দেখবা কি তোমার এখানে যত রকমের ভ্যারিয়েবল আসলে স্টোর করা যাবে লেখার অপশন আছে এই ক্যালকুলেটরে, সবগুলো সুন্দর মতো এখানে লিস্ট আকারে দেওয়া আছে অ্যান্ড বলা আছে সবগুলোর মান সে বাই ডিফল্ট 0 ধরে রাখছে আপাতত। বাট তোমার তো এখানে আসলে এই যে তুমি এক্স ওয়াই আর জেড ভ্যারিয়েবল ইউজ করছো, এগুলোকে 0 রাখলে হবে না, এগুলোকে একটু চেঞ্জ করা লাগবে। সো তুমি এখানে এক্স যেহেতু 0 নিয়ে কোনো প্যান নেই, এখানে 0 আরেকবার মনের শান্তির জন্য বসাই দিলাম। ওয়াইতে গেলাম, ওয়াই ভ্যালু কত হওয়া উচিত, 1 হওয়া উচিত, 1 দিলাম, এক্সিকিউট বাটনে চাপলাম। এরপর জেড কত হওয়া উচিত, জেড হওয়া উচিত 5 দিলাম, এক্সিকিউট বাটনে চাপলাম। সব আমার সুন্দর মতো স্টোর হয়ে গেছে, এক্সিকিউট বাটনে দিলাম। সে তোমাকে রিকল করতে বলছে, অ্যাকচুয়ালি রিকল হবে না, তুমি এখানে আবার এক্সিকিউট চাপবা বের হওয়ার জন্য। একটা জেড উঠে গেছে, ঠিক আছে, এই জেডটা অ্যাকচুয়ালি মুছে দিবা তুমি, ঠিক আছে, যেটা আসার দরকার নেই। এখন দেখো তোমার পুরো ফাংশনটা তোলা শেষ, তুমি ক্যালকুলেটরকে কি বলছো, ক্যালকুলেটর ভাই ফাংশন হচ্ছে আমার এইটা, আপনি এটাকে এক্স এর রেসপেক্টে প্রথমে ডিফারেন্সিয়েট করবেন, আমি ভিতরে আপনার মধ্যে এক্স ওয়াই জেডের মান আগে স্টোর করে রাখছি, ওগুলো বসাবেন, বসানোর পরে হচ্ছে আপনি আমাকে রেজাল্টটা বলবেন। ইকুয়াল চাপলাম, সে তোমাকে পুরো কাজটা করলো, করার পর রেজাল্টটা বলছে কত 5, ঠিক আছে, অনেক দ্রুত কিন্তু রেজাল্টটা বলছে, ঠিক আছে। সবার আগে সে পুরো জিনিসটাকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছে, এক্স ওয়াই জেডের যে ভ্যালুগুলো আমি তাকে দিয়ে রাখছি সেগুলো সে বসাইছে, তারপর রেজাল্টটা তোমাকে বলে দিচ্ছে 5, ঠিক আছে। বুঝতে পারছি কি এই পুরো ফাংশনটাকে এক্স এর রেসপেক্টে আংশিক অন্তরীকরণ করার পরে তুমি 015 যদি বসা, রেজাল্ট আসবে 5, ঠিক আছে। আচ্ছা করে সবাই বুঝতে পারছি যে কীভাবে আসলে করা লাগে কাজটা। এখন এখানে আরেকটা ভ্যারিয়েন্ট থাকতে পারে, ধরো তোমাকে বললো এফ অফ এক্স না ওয়াই অথবা জেড, মানে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করা লাগবে অথবা জেড এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করা লাগবে। সেক্ষেত্রে কী করতে পারো, সেক্ষেত্রে আমরা কী করবো, আমরা হচ্ছে জাস্ট এক্সকে মানে ক্যালকুলেটর আসলে কী করতে পারি, তুমি হয়তো মনে হতে পারে যে ভাইয়া আমার তো এখানে ডিডিএক্স অফ ওয়াই নাই বা ডিডিএক্স অফ জেড নাই, অলওয়েজ আমি ডিডিএক্স মানে কী বলি ডিডি অফ ওয়াই নাই অথবা ডিডি অফ জেড নেই, মানে আমি কখনো ক্যালকুলেটরকে এমন কোনো অপশান দিতে পারি না যে সে আমাকে ওয়াই এর সাপেক্ষে বা জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করে দিবে। সে অলওয়েজ দেখতেছি আমাকে এক্স এর সাপেক্ষে মানে ডিডিএক্স অপশানটি অলওয়েজ আমার কাছে হাতে থাকতেছে ফাংশনের উপর অপারেট করার জন্য। আমি কখনো এই এক্স চলক বাদে অন্য কোনো চলকে নিতে পারতেছি না, তাহলে কি আমি আসলে ওগুলো ক্যালকুলেটরের কথা বের করতে পারবো? হ্যাঁ ভাই আমরা পারবো, খালি আমাকে নিজের মাথা খাটায় ক্যালকুলেটরকে একটু অন্যভাবে বিষয়টা বুঝাই বলতে হবে যে আসলে তুমি হ্যাঁ ঠিক আছে তুমি এক্সের সাপেক্ষেই করো, আমি একটু ফাংশনটা চেঞ্জ করে দিচ্ছি। কীভাবে চেঞ্জ করবো, ধরো আমাকে বলছে এফ অফ ওয়াই বের করতে, ঠিক আছে, আমি কি করবো তাহলে, আমাকে ধরো বলছে এফ অফ ওয়াই বের করতে, হ্যাঁ এফ অফ ওয়াই বের করতে বললে হচ্ছে আমার এক্সের জায়গায় কি করা লাগবে, আমি বললাম না আমি নিজের মাথা খাটে একটু চেঞ্জ করে দিব ফাংশনটা, সে তো পারে অলওয়েজ এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে, তাই না। সো আমি কি করব, এক্সের জায়গায় ওয়াই দিয়ে দিব, ওয়াইয়ের জায়গায় এক্স বসাই দিব, ঠিক আছে, মানে মূলত এক্স আর ওয়াইয়ের মধ্যে খালি ইন্টারচেঞ্জ করে দিব, ঠিক আছে, এক্স ছিল ওই জায়গায় ওয়াই ছিল ওই জায়গায়, আমি তাদের মধ্যে ইন্টারচেঞ্জ করে দিলেই সে হচ্ছে এক্সের সাপেক্ষে, সে হয়তো ভাববে যে সে এক্সের সাপেক্ষেই ডিফারেন্সিয়েট করতেছে, বাট আসলে আমি কি করছি, আমি নিজের মাথায় খাটায় চলক দুটোর মধ্যে যে ইন্টারচেঞ্জ করে দিছি, যার কারণে হচ্ছে তাহলে আসলে কাজটা কি হয়েছে, আমার দিক থেকে কাজটা আসলে হয়েছে কি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট হয়ে গেছে, ওয়াই এর সাপেক্ষে সে আসলে মানগুলা বসায় রেজাল্ট আমাকে দিচ্ছে, ঠিক আছে, ও চিন্তা করছে এক্সের সাপেক্ষে করতেছে, ঠিক আছে। সো আমি নিজের দিক থেকে একটা মাথা কাটায় জিনিসটাকে চেঞ্জ করে দিব। ধরো আমি তাহলে ওই কাজটা করি যে আমার কি করা লাগবে, যে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা লাগবে। সো আমি এখানে কি করবো বলছি কি এক্স আর ওয়াইয়ের মধ্যে জাস্ট ইন্টারচেঞ্জ, এক্স এর জায়গায় কি হবে, এক্স এর জায়গায় ওয়াই হবে। সো আমার এক্স বসবে না অবশ্যই, আমি আগে এক্স বসানো শুরু করে দিয়েছি, এখন হচ্ছে আগে ওয়াই বসবে, সব এক্স এর জায়গায় ওয়াই হয়ে যাবে, ওয়াই এর জায়গায় এক্স হয়ে যাবে। সো আগে ছিল এক্স কিউব, তার জায়গায় কী হবে এখন ওয়াই কিউব, ঠিক আছে। এরপর সে তোমার প্লাস 3x² জেড ছিল উপরে, সো এখানে কি হবে 3y² জেড, নিচে কত হবে, ছিল ওয়াই এখন কত হবে, এখন হবে এক্স। সো এরপর লাস্টে গেলাম তোমার হচ্ছে জেড নিতে আমার কোনো পেন নেই, সে তার মধ্যে থাকতেছে ই টু দি পাওয়ার এক্স ওয়াই ছিল, আমি ওয়াই এক্স লিখতেছি মনের শান্তির জন্য, যদি এক্স ওয়াই এক্স সেমই কথা। সো আমি এখানে ওয়াই এক্স লিখলাম, এখানে গেলাম তোমার হচ্ছে এখানে এক্স এর ভ্যালু তোমার এবার এখানে দেখো, হ্যাঁ ঠিক আছে তুমি হচ্ছে ভ্যারিয়েবলগুলো এক্সের জায়গায় ওয়াই নিলা, ওয়াইয়ের জায়গায় এক্স নিলা, এখানে কিন্তু কাজ শেষ না, এই যে ভ্যালুগুলো বসাচ্ছ এখানে ওটা চেঞ্জ করা লাগবে। জেড এর ভ্যালুটা 5 সে তার মধ্যে থাকতেছে, বাট এক্স এর ভ্যালু আগে ছিল 0, ওয়াই এর ভ্যালু ছিল 1, এই জায়গা আমি একটু ইন্টারচেঞ্জ করে দিব। এখন হচ্ছে আমি আগে 1 দিব পরে 0 দিব, ঠিক আছে, মানে এটা তো বেসিক্যালি এক্স কমা ওয়াই কমা জেড বুঝে না। সো আমি এখানে কি করবো ওয়াই কমা এক্স কমা জেড করবো, আমার দিক থেকে ক্যালকুলেটর তো সে নিজের মতে আগে এক্স ওয়াই জেড ধরে নিবে, সো আমি আমার দিক থেকে একটু উল্টায় নিব 105 দিব, ঠিক আছে। সো এখানে তোমার যেহেতু তুমি ওয়াই এর রেসপেক্টে করতেছো, ওয়াই এর ভ্যালু কত হওয়ার কথা ছিল 1 হওয়ার কথা ছিল, 1 দিলাম, অ্যান্ড হচ্ছে আমার ওই যে
ভেরিয়েবল অপশানে আবার যাওয়া লাগবে। আবার কি হচ্ছে, আমি এখানে এক্স এর ভ্যালু কত দিব, আমি এখানে 105 করতেছি না, তাহলে হচ্ছে ক্যালকুলেটরের দিক থেকে এক্স এর ভ্যালু কত হওয়া উচিত, 1 হওয়া উচিত। ওয়াই এর ভ্যালু কত হওয়া উচিত, ক্যালকুলেটরের দিক থেকে 0 হওয়া উচিত। চেঞ্জ করে দিলাম, জেডের ভ্যালু তো তার মধ্যে থাকতেছে। এখন দেখো আমি যদি একটু ব্যাক অপশন, হ্যাঁ ঠিক আছে, ব্যাক অপশন দিলে হচ্ছে আমার ওই যে জেডটা যে এক্সট্রা চলে আসতেছিল মুছার দরকার ছিল, ওটা আর এখানে হচ্ছে না। এখন আমি জাস্ট কী করবো, এক্সিকিউট বাটনটা চাপবো, রেজাল্ট বলতেছে 0। ঠিক আছে, এটা কাকতালীয় এইভাবে 0 হয় না, অ্যাকচুয়ালি রেজাল্ট 0ই আসে। তো মনে হচ্ছে কি বুঝতে পারতেছি, আমার হচ্ছে এখানে এক্স আর ওয়াইয়ের মধ্যে যদি আমি ইন্টারচেঞ্জ করে দিই, বা আসলে পুরো ফাংশনটাকে আমি যদি ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি, তাহলে হচ্ছে রেজাল্টটা, এবং অন্তরীকরণ করার পরে আমি যদি এই ভ্যালুগুলো বসাই 0, 1 এবং 5, তাহলে হচ্ছে আমার রেজাল্টটা কী আসে, রেজাল্টটা হচ্ছে 0 আসে। ঠিক আছে, সো এভাবে আমরা আসলে আংশিক অন্তরীকরণের ম্যাথগুলোকে ক্যালকুলেটরের মাধ্যমে নির্ভুলভাবে এবং খুবই দ্রুততার সাথে করে ফেলতে পারি। ঠিক আছে, তো আমাদের আজকের লেকচারে বেসিক্যালি ভেক্টর যে পার্টটা ছিল সেখান থেকে আমরা এই টপিকগুলো আমরা আলোচনা করার নিয়ত করছিলাম, অ্যান্ড সেগুলো আমরা আলহামদুলিল্লাহ শেষ করতে পারছি। সো আশা করি সবাই বাসায় ভালো মতো প্র্যাকটিস করবা যে সিডব্লিউর মাধ্যমে কীভাবে আসলে এইগুলা করা যায়। আমি যেটা দেখাইছি, তোমরা নিজেরা হচ্ছে বিভিন্ন বাস্তব এক্সাম্পল বা ধরো প্রশ্ন ব্যাংক খুলে হচ্ছে বিভিন্ন ম্যাথগুলোকে ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করা ট্রাই করতে পারো, তাহলে হচ্ছে তোমাদের হাতটা আরও ফাস্ট হবে। এক্ষেত্রে তোমার হয়তো এরকম না যে তুমি দেখলা জাস্ট শিখলা, হ্যাঁ পরীক্ষা হলে গিয়ে অ্যাপ্লাই করবে, এরকম না। বাসায় একটু প্র্যাকটিস করা লাগবে। ঠিক আছে, প্র্যাকটিস না করলে অ্যাকচুয়ালি মানে পরে দেখবা কি হাত ফাস্ট হয় না, পরীক্ষা হলে দেখবা কি তুমি মাথা খাটাখাটে বের করতে হচ্ছে ভাইয়া জানি এরপরে কোন অপশন চাপ ছিল, হ্যাঁ তুমি মাথা খাটাখাটি করতে করতে দেখবা টাইম শেষ হয়ে গেছে। ঠিক আছে, তুমি অ্যাকচুয়ালি কী করবা, বাসায় ভালো মতো এই ফাংশনগুলোকে প্র্যাকটিস করবা ভালো মতো, তারপর হচ্ছে তোমার হাত আরও দ্রুত করে নিবা, না হচ্ছে তুমি পরীক্ষা হলে গিয়ে আটকে যাবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। অ্যান্ড আপাতত আজকের জন্য এতটুকুই পার্ট 5। আমরা ইনশাল্লাহ নেক্সট যে পার্ট 6টা আছে ওখানে আমরা ত্রিকোণমিতির বিভিন্ন প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। তো ততদিনের জন্য আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন।